নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ আর আপনার সঙ্গে আমি সুমন। আমার সঙ্গে ঘণ্টাখানেকের এই সফরে আপনাদের স্বাগত। দস্যু রত্নাকরের উপার্জন উপভোগ করেছিলেন, কিন্তু তার পাপের ভাগ নিতে চাননি তার ঘনিষ্ঠরা। আর সুদীপ্ত সেনের প্রতারণা করা অর্থ, চোখের জলে ভেজা অর্থ যারা উপভোগ করলেন, সেই প্রভাবশালীদের এই কলিকালে কি শাস্তির আওতায় আনা যাবে? এটাই বোধহয় এখন লাখ টাকার প্রশ্ন। আজকের দিনের সব থেকে বড় খবর এই যে রাজ্যের ক্রীড়া এবং পরিবহন মন্ত্রীকে সিবিআইয়ের তরফে দুপুর 12:30টায় টেলিফোন করা হয় এবং তাকে আগামী বৃহস্পতিবার অর্থাৎ 11 তারিখ সকাল 10টার পরে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। আর এসব নিয়েই আমাদের আজকের বিতর্ক। আমাদের প্রথম বিষয় শুরু হলো সিবিআইয়ের মাথা টানা। মদনের পর এবার কার কার পালা? আমার সঙ্গে এই মুহূর্তে এই স্টুডিওতে আছেন ফরওয়ার্ড ব্লক নেতা উদয়ন গুহ, আছেন অধ্যাপক বিমল শঙ্কর নন্দ, আবার অন্যদিকে আছেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার এবং কংগ্রেস নেতা সুখবিলাস বর্মা। কিন্তু তার আগে দেখাবো আজকে সিবিআইয়ের তরফে ফোন গেল রাজ্যের ক্রীড়া এবং পরিবহন মন্ত্রী মদন মিত্রের কাছে। সারদাকাণ্ডে দ্বিতীয়বার মদন মিত্রকে তলব করল সিবিআই। সিবিআই সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল 10টার পর সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলা হয়েছে তাকে। এর আগেও গত মাসের 18 তারিখ পরিবহন মন্ত্রীকে নোটিশ পাঠায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। গত মাসেরই 21 তারিখ সিজিও কমপ্লেক্সে তাকে হাজির হতে বলা হয়। মদন মিত্রর সঙ্গে ডাক পেয়েছিলেন তৃণমূল সাংসদ সৃঞ্জয় বসুও। তিনি সিজিও কমপ্লেক্সে গিয়েছিলেন, তারপর তাকে গ্রেফতার করা হয়। কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে সে সময় সিজিও কমপ্লেক্সে যাননি পরিবহন মন্ত্রী মদন মিত্র। সেই সময় তাকে ঘিরে রীতিমতো সরগরম হয়ে উঠেছিল রাজনৈতিক মহল। কারণ রহস্যজনকভাবে বেলভিউ ছেড়ে হঠাৎই এসএসকেএমে চলে গিয়েছিলেন পরিবহন মন্ত্রী। এরপরই হাজির না হলে মদন মিত্রের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেয় সিবিআই। শুরু হয় তাকে ফের সমন পাঠানোর চিন্তা ভাবনা। এরই মধ্যে 26শে নভেম্বর হাসপাতাল থেকে ছাড়া পান মদন মিত্র। এই পরিস্থিতিতে এবার ফের তাকে তলব করল সিবিআই। মঙ্গলবার দুপুরে ফোন করে বৃহস্পতিবার তাকে সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলা হয়। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা। জয়প্রকাশবাবু, আপনার মনে থাকবে গত 18ই নভেম্বর প্রথম নোটিশ পাঠানো হয়েছিল। তারপরের নাটকগুলো আমরা সবাই জানি, সেটা ঘটনা হোক, তার ভেতরে অভিযোগ যে কতটা সত্যতা আছে সে নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। বেসরকারি নার্সিংহোম, এসএসকেএম, এই পর্ব চলেছে। এবার আবার 1 লাখ টাকার প্রশ্ন, মদন মিত্র কি যাবেন? দেখুন, 18ই নভেম্বর তো ওনাকে ডাকা হয়েছিল। তার আগের আর একটা ডেট আমি সকলকে মনে করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে 12ই সেপ্টেম্বর 2014 শুক্রবার রজত মজুমদার গ্রেপ্তার হয়েছেন। মমতা দেবী একটি অনুষ্ঠানে, একটি বক্তৃতা মঞ্চ থেকে তিনি বললেন যে তৃণমূল কংগ্রেস সারদা থেকে একটি পয়সাও নেয়নি। বিখ্যাত উক্তি। রজত মজুমদার, কুণাল ঘোষ তখন অলরেডি হাজতে। কিছুদিন পরে আমরা জানি তারপরে সৃঞ্জয় বোস হাজতে গেছেন। ডাকা হয়েছে মদন মিত্রকে। সাধারণ মানুষ এদিকে বুঝে গেছে, যতই মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী যাই বলুন না কেন, সাধারণ মানুষ বুঝে গেছে যে সুদীপ্ত সেন আসলে ছিলেন একটা মুখোশ। এবং সাধারণ মানুষ এটাও বুঝে গেছে সারদা আসলে তৃণমূলেরই একটা সংগঠিত ব্যবসায়িক প্রতিষ্ঠান, তৃণমূল লোকজনদের দ্বারাই পরিচালিত, এবং তার সমস্ত সুযোগ সুবিধে, লুটপাট সমস্ত হয়েছে তৃণমূলের মধ্যে। এই ঘটনাটা কিন্তু এখন মমতা দেবী আবার যদি আরো 25টাও বক্তৃতা দেন ওই 12ই সেপ্টেম্বরের মতন যে একটা পয়সা নিইনি, তার উত্তরে একটাই কথা, একটা লোকও বিশ্বাস করবে না। উনিও নিজে বিশ্বাস করেন না, মমতা দেবীও বিশ্বাস করেন না যেটা বলছেন, কিন্তু সাধারণভাবে বাঙালিরা কেউ বিশ্বাস করবে না যে তৃণমূল পয়সা নেয়নি, কারণ সব থেকে বেশি বড় বেনিফিশিয়ারি হচ্ছে তৃণমূল কংগ্রেস। আচ্ছা বেশ, আপনি বলছেন বড় বেনিফিশিয়ারি, সব থেকে বড় বেনিফিশিয়ারি জয়প্রকাশ বাবুর অভিযোগ তৃণমূল কংগ্রেস। আপনাদের দেখাবো যে এরপর সিবিআই তদন্তের আওতার মধ্যে যাদের আনতে চাইছে, যাদের সিবিআই অফিসাররা মনে করছে যে জেরা করলে তথ্য বেরিয়ে আসতে পারে, সারদার কেলেঙ্কারি কিভাবে হলো, কারা বেনিফিশিয়ারি, এবং সুপ্রিম কোর্টের লার্জার কনস্পিরেসির ওপর আলো পড়তে পারে, কারা তারা দেখুন। মদনের পর কারা, এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে।
সিবিআই সূত্রে খবর, পরিবহন মন্ত্রীকে জেরা করার পর সারদা তদন্তে আরও কয়েকজন প্রভাবশালীকে ডেকে পাঠাবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তালিকায় নাম রয়েছে 2 মহিলা সাংসদের। সারদার একটি চ্যানেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন শাসক দলের লোকসভার এই সাংসদ। তার সঙ্গে কি ধরনের আর্থিক লেনদেন সারদার হয়েছিল জেরা করে তা জানতে চায় সিবিআই। শাসক দলের লোকসভার এই সাংসদ সারদার একটি চ্যানেলের পদস্থ কর্তা ছিলেন। এছাড়াও এক মন্ত্রীকেও তলব করতে চলেছে সিবিআই। রাজ্যের এক মন্ত্রী লোকসানে চলা সিমেন্ট কারখানা বাজার দরের থেকে বেশি দামে কেনেন সুদীপ্ত সেন। আর্থিক ক্ষতির বোঝা মাথায় নিয়ে কেন এই সংস্থা কিনলেন সারদা কর্ণধার? তবে কি এই কারখানা কিনতে বাধ্য করা হয়েছিল তাকে? মন্ত্রীকে জেরা করে এই সব প্রশ্নেরই জবাব চায় সিবিআই। মন্ত্রীতেই থামছে না সিবিআই। সূত্রের খবর, তাদের নজরে শাসক দলের এক তরুণ নেতাও। সারদা গোষ্ঠীর একটি চ্যানেলে চাকরি করতেন শাসক দলের এই সদ্য প্রাক্তন দাপুটে ছাত্র নেতা, যিনি বর্তমানে দলের সাধারণ সম্পাদক। এদের 3 জনের কাছেই সিবিআই জানতে চায় কেন সারদার কাছ থেকে বিপুল অঙ্কের টাকা পেতেন তারা, কি এমন কাজ করতে হতো তাদের, চুক্তির বাইরেও কি টাকা নিতেন? এছাড়াও শাসক দলের ঘনিষ্ঠ এক চিত্রশিল্পীকেও জেরা করতে চায় সিবিআই। শাসক ঘনিষ্ঠ চিত্রশিল্পী তার একটি চ্যানেল বাজার দরের থেকে বেশি দামে সুদীপ্ত সেনকে বিক্রি করেন। কত টাকায় এই চ্যানেল বিক্রি হয় তা নিয়েও বিতর্ক রয়েছে। সিবিআই সূত্রে খবর, টাকা পয়সার যে হিসেব শিল্পী কেন্দ্রীয় সংস্থাকে দিয়েছেন তা সন্তোষজনক নয়। এমনকি সিবিআই জেরার মুখে তিনি ঠিকমতো জবাব দেননি বলেও খবর। ফলে শাসক দল ঘনিষ্ঠ এই চিত্রশিল্পীকে ফের তলব করতে চলেছে সিবিআই। এদের পাশাপাশি ডেকে পাঠানো হবে অসমের কয়েকজন প্রাক্তন মন্ত্রীকেও। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা। উদয়নবাবু, আমি আবার এসএফআইর সেই 500 পাতার রিপোর্টটা উদ্ধৃত করব, যেখানে বলা হচ্ছে যে যেটা আমরা দেখেছি যে বিন্দু থেকে সিন্ধু বারবার শাসক দলের নেতা মন্ত্রীরা, প্রভাবশালী মানুষ, প্রাক্তন বা বর্তমান আইপিএস আইএসরা, তারা পাশে দাঁড়িয়ে সুদীপ্ত সেনকে পাশে নিয়ে আসলে যেটা বাড়িয়েছেন সেটা হচ্ছে বিশ্বাসযোগ্যতা, যার ফলে এই কোটি কোটি মানুষকে সুদীপ্ত সেন লুট করতে পেরেছেন, প্রতারণা করতে পেরেছেন। একদম পরিষ্কার ভাষায় 500 পাতার এসএফআই রিপোর্টে রয়েছে। আমি বলবার শুরুতেই তোমাকে বলবো যে তোমরা যে দেখাচ্ছ না যে মদনের পর কার পালা, মাথা টানা শুরু হয়েছে, আমরা একটু কারেকশন করতে হবে। কারণ সিবিআই তো রাবণের মাথা টানছে, 10টা মাথা, একটা মাথা তো টানছে না। এই 10টা মাথার কোনটা কোনটা টান পড়বে, আসল মাথা কোনটা? আসল মাথা তো একটা, আসল মাথা কোনটা? এই 10টা মাথা থেকে আসল মাথা হঠাৎ করে সাধারণ মানুষের পক্ষে বোঝা মুশকিল। এই সিবিআই আসল মাথাটাকে আইডেন্টিফাই করতে পারবে কিনা এটা বুঝতে হবে। আর একটা জিনিস আমি তোমাকে বলি, যে মাঝে ওই টিভিতে দেখতাম যে ইনডোর ক্রিকেট 5 জনের টিম, সে 5 জনের খেলা হতো, এক সাইডে 5 জন করে থাকতো। তো এখানেও তো আমরা দেখেছি যে একজন ক্যাপ্টেন, তিনি 5 জনের একটা টিম তৈরি করেছিলেন। বলেছিলেন যে কুণাল কি চোর, মদন কি চোর, মুকুল কি চোর, টুম্পাই কি চোর, এবং শেষে বলেছিলেন যে আমি কি চোর। এখন দেখো এর মধ্যে 2টো উইকেট কিন্তু পড়ে গেছে ইতিমধ্যে। সিবিআই এখন সব অ্যাপিল হয়েছে, একটা মানে স্লিপে ক্যাচ গেছে, হয়তো ওটা ধরে ফেললে পারে, উইকেটটা পড়ে যাবে। আমার কথা হচ্ছে শেষ 2টো উইকেট কি হবে? এই ইতিহাস ঘেটে আমাদের যারা একটু রাজনীতির সাথে যুক্ত, আমাদের মনে হয় যে একটা এই ক্যাপ্টেনের ইনিংস ডিক্লেয়ার করে দেওয়ার একটা টেন্ডেন্সি আছে। প্রথম থেকে দেখছি যে পুরো ইনিংস খেলেন না। তো এখানে কি হবে, হিট উইকেট হবে না ইনিংস ডিক্লেয়ার হবে? এটা কিন্তু রাজ্যের মানুষ খুব কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে। আর এসএফআইও যেটা বলেছে এটা তো একেবারে, যেমন এটা ঠিক যে সুদীপ্ত সেন কিছু মানুষকে সামনে রেখে গরিব মানুষকে ঠকিয়েছেন, আবার এই সুদীপ্ত সেন ঠকানোর কাজটা শুরু করেছিলেন ছোট থেকে, কিন্তু ও যে ঠকাচ্ছে, এই ঠকানোটাকে বড় করে আরো বেশি বড় করো, আরো বেশি লোককে ঠকাও, আরো বেশি টাকা ঠকাও, এবং সেই টাকার একটা বড় অংশ আমাদের দাও। সুদীপ্ত সেনকেও ঠকিয়েছে এরা। সুদীপ্ত সেনকে চাপ দিয়ে, প্রলোভন দিয়ে, দেখিয়ে, ভয় দেখিয়ে, এই যে প্রভাবশালী ব্যক্তিরা, সেই প্রভাবশালী ব্যক্তিদের কথা হচ্ছে আমরা দ্রুত একবার দেখে নেব। বহুবার টেলিভিশন চ্যানেলে এই ফুটেজ এসছে, কিন্তু কিভাবে মদন মিত্র একেবারে ঢালাও সার্টিফিকেট দিয়েছিলেন বিপুল সংখ্যক লোকের সামনে, পাশে সুদীপ্ত সেনকে নিয়ে, এবং ক্যামেরার তার রেকর্ডেড আছে। আমরা দ্রুত একবার দেখে নেব মদন মিত্রের সেই বক্তব্য।
মদন মিত্রকে সিবিআই এর তলব, গোয়েন্দাদের নজরে পরিবহন মন্ত্রী। কিন্তু কেন সিবিআই এর নজরে মদন মিত্র? আঁতুর ঘরের উৎসব থেকে নেতাজি ইন্ডোরের সম্মেলন, বিভিন্ন সময় সারদার বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত দেখা গিয়েছে মদন মিত্রকে। প্রকাশ্যে মন্ত্রীর গলায় শোনা গিয়েছে সুদীপ্ত সেনের ঢালাও প্রশংসা। একটা বিন্দুকে কি করে সিন্ধুতে পরিণত করতে হয় এটা সুদীপ্ত সেন প্রমাণ করে দিয়েছে। শুধু কর্ণধারী নয়, সংস্থার প্রশস্তিতেও কোনো খামতি রাখেননি মদন মিত্র। প্রমাণ করেছেন তিনি বাংলার বাইরে ভারতবর্ষের সর্বত্র সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা গ্রামীণ উত্তরবঙ্গে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। একটা সুদীপ্ত সেন ৭৫,০০০ ছেলেকে কাজ করার সুযোগ করে দিয়েছে। আমি এলাকার বিধায়ক হিসেবে যে বিষ্ণুপুর এলাকার মধ্যে সারদা গ্রুপের কাজকর্ম করতে কোথাও যদি কোনো অসুবিধে হয়, কোনো আইনগত বাধা আসে, সেগুলো যাতে সব কিছু ঠিকঠাক করে মেনে সেই সমস্যাকে দূর করে সারদা গার্ডেনের কাজ করতে কোনো অসুবিধা না হয় সেই ব্যাপারে আমরা নজর রাখব। সারদা কিংবা সুদীপ্ত প্রশংসায় কোনো কার্পণ্য করেননি পরিবহন মন্ত্রী। সিবিআই এর আশা তাদের প্রশ্নের উত্তর দিতেও করবেন না। এবিপি আনন্দ। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। বিমলবাবু, একদম পরিষ্কার ফিগার দিয়ে আপনার কাছে যাব, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন যে বামফ্রন্ট আমলে, সত্যি এই সারদার বামফ্রন্ট আমলে জন্ম, কিন্তু এসএফআইও রিপোর্টে আর একবার স্পষ্ট করে দেয়া হয়েছে যে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ফেজের রাজনৈতিক উত্থানের সঙ্গে তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসার সঙ্গে লাফিয়ে লাফিয়ে সারদা বেড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হয়েছিলেন 2009-এর 22শে মে। 2009-10-এ 84 কোটি ছিল সারদার আমদানি, এবং যে সময় আইআরসিটিসির সঙ্গে সারদার চুক্তি, মমতা তখন রেলমন্ত্রী, কেন্দ্রে ক্ষমতায়। এই 2009-10-এ 84 কোটি এক লাফে 2010-11-তে হয়ে গেল 447 কোটি। রাজ্যে যখন মমতা ক্ষমতায় 2011-12-তে সেটা হয়ে গেল 850 কোটি। মানে দ্বিগুণ করে এক বছরে বাড়ছে, এবং 734 কোটি 12-13-তে। এর তো একটা রাজনৈতিক ব্যাখ্যা বিরোধীরা করতেই পারেন যে একেবারে লাফিয়ে লাফিয়ে একটা বিশেষ রেজিমেই সারদা বেড়েছে, তার আগেও নয়। না, সে তো পারেনি, কারণ সারদার ব্যবসা যখন বেড়েছে তখন কিভাবে বাড়িয়েছে, কাদের সাহায্য পেয়েছে, সেগুলো তো নিশ্চয়ই তদন্ত সাপেক্ষ বিষয়। তবে 84 কোটি টাকাটা যেভাবে আয় করেছিল সেটাও যে খুব ভালোভাবে আয় করেছিল তা তো নয়। তো স্বাভাবিকভাবেই তার আয়টা কম হোক বেশি হয়, আয়টা অন্যায়ভাবেই সে আয় করেছে। একটি বিষয় খুব স্পষ্ট এখানে, না সেখানেই তো প্রশ্ন উঠলো যে দেশের সব থেকে সম্মানীয় সংস্থাগুলোর একটা যে ভারতবর্ষের ইন্ডিয়ান রেলওয়েজ, সেই ভারতীয় রেলের সঙ্গে তার লোগো ব্যবহার করে সারদা নিজের বিজ্ঞাপন করলো, এক লাফে কোথা থেকে ন্যাশনাল ক্রেডিবিলিটি পেয়ে গেল। ডেফিনেটলি। আসলে আমাদের এখানে সমস্যাটা কি হয়ে জানেন, এই যে একটু আগে আপনারা দেখাচ্ছিলেন মদনবাবু একটা অনুষ্ঠানে গিয়েছিলেন, হ্যাঁ, তার পক্ষে একটা যুক্তি থাকতেই পারে যে সারদা তখন নিষিদ্ধ ঘোষিত হয়নি, বা সারদা নিয়ে তখন এত হইচইও হয়নি, বা নিষিদ্ধ ঘোষিত কোনো সংস্থা ছিল না। বিশেষত এই যে সংস্থাগুলো দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে, এবং এরা কেন কাজ করছে, কেন্দ্রীয় সরকার কেন ব্যবস্থা নেয়নি, বা তখনকার রাজ্য সরকারও কেন এর বিরুদ্ধে একটা কম্প্রিহেন্সিভ আইন করেনি। 2007 সালে একটা আইন করেছিল, কেন্দ্রীয় সরকার ফেরত দিয়েছিল, সেই আইন 2010 পর্যন্ত চুপচাপ কেন ফেলে রেখেছিল, এই অনেক প্রশ্ন আছে। বা তার আগে ওভারল্যান্ড বা অন্যান্য যে সংস্থাগুলো কেন ব্যবসা করে গেল, মদনবাবু বা অন্যান্য মন্ত্রীদের যে ফুটেজ, তাতে তারা কিন্তু দায়িত্ব নিয়ে বলছেন। তারা কিন্তু এই রকম নয় যে একটা খুব নৈবেত্তিক বক্তব্য রাখছেন, যেটা মানে ঠিকই একেবারে পরিষ্কার দায়িত্বটা নিচ্ছেন। এটা রাজনীতিবিদদের, বিশেষত যারা উপস্থিত ছিলেন তাদের তো একটা ভাবনা চিন্তা করতে হবে, সোল সার্চিং করতে হবে, যে কেউ ডাকলেই চলে গেলাম, তার সেই সংস্থার ক্রেডিবিলিটি দেখলাম না। সেখানেও না, মদন মিত্র অভিযোগ যে ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন, সেটা অভিযোগ এসছে, যদিও ওটা তিনি পরে অস্বীকার করেছেন যে তিনি ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন না। অর্থাৎ রাজনীতিবিদদের এমনি একটা টেন্ডেন্সি থাকে যে আমার পুরো মানে
কোনোটা যেন আমার নিয়ন্ত্রণের বাইরে না যায়, সবকিছু, সেখানকার কর্মী ইউনিয়ন থাক, সেখানকার অফিসার্স ইউনিয়ন থাক, সে ট্যাক্সি ইউনিয়ন থাক, বাস কর্মী ইউনিয়ন থাক, বা বাসের মালিক ইউনিয়ন থাক, যেই হোক না কেন সেই যেন আমার নিয়ন্ত্রণের মধ্যে থাকে। এই ভাবনা চিন্তা থেকে হয়তো তারা এই বিষয়ের সঙ্গে জড়িয়ে থাকেন। এখান থেকে সম্ভবত তাদের এবারে একটা শিক্ষা নেওয়া উচিত যে যাদের ডাকে যাব সেই লোকটি ক্রেডিবিলিটি আছে তো, যে সংস্থার হয়ে যাব সেই সংস্থার ক্রেডিবিলিটি আছে তো, সেই সংস্থা আইনগতভাবে আপনি নিশ্চিত যে না জেনেই যাওয়া হয়েছিল, তার পেছনে অন্য কাঞ্চন মূল্যের কোনো ব্যাপার ছিল না? সেগুলো আমি অভিযোগের কথা বলছি, আমি প্রমাণ ছাড়া এগুলো তো বলতে পারবো না। এগুলো তো সিবিআই তদন্ত চলছে এবং সিবিআই তদন্তের উপর আমাদের সকলেরই আস্থা আছে। আশা করি সিবিআই ঠিকঠাক তার কাজ করবে এবং সেগুলো বার করবে। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। তবে এই প্রসঙ্গে একটা কথা বলি, আপনারা যে প্রথম শিরোনামটা দিয়েছেন মাথা টানা হচ্ছে, আমার এই শিরোনামের ব্যাপারে একটু আপত্তি আছে। আপত্তি আছে এই কারণে যে আপনারা বোধহয় ধরেই নিয়েছেন যে এরা প্রত্যেকে বোধহয় দুর্নীতির মাথা, সেভাবেই কি ব্যাখ্যা করা হচ্ছে? দুর্নীতির মাথা নয়, তবে মানে মাথা আপনি লক্ষ্য করুন প্রথম থেকে হচ্ছে যে মাথা যারা প্রভাবশালী তাদের বিরুদ্ধে যে প্রশ্ন, যেটা আমরা কিন্তু ব্যবহার করি সার্কাস্টিক্যালি বা সমালোচনার দিক দিয়ে, তো আমরা প্রমাণ ছাড়া আমরা বলিনি, আমরা বলেছি প্রভাবশালী আছে মাথা, মানে কান নয়, যে মাথাদের সিট ডাকেনি সেই মাথা, অথচ যাদের ফুটেজ দেখা যাচ্ছে যারা ইতিমধ্যেই কিন্তু যাদের নিয়ে নানা রকম অভিযোগ উঠছে, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি, অসম্মানী করা হয়। সেই জন্য আমি বলছি যে এদের এই মুহূর্তে কাউকে ধরে নেওয়ার কোনো কারণ নেই যে এরা প্রত্যেকে দুর্নীতিগ্রস্ত। আর দ্বিতীয় কথা, মদন মিত্র আমি যতটুকু আপনাদের মতো চ্যানেলেই দেখেছি যে তিনি কিন্তু সিবিআই কে নিজে ফোন করেছিলেন যে আমি একটু সুস্থ হলে যাব, এই খবর কাগজেও পড়েছি, চ্যানেলেও দেখেছি। ন্যাচারালি উনি এবারে যাচ্ছেন, তাতে আমি তো খুব স্বাভাবিক বিষয় দেখছি, এটা ভালো জিনিস, তিনি যাবেন, সহযোগিতা করবেন। এই ফোনটা মদন মিত্র করেনি, তাকেই ফোন করে ডাকা না, আমি যা শুনেছি মদন মিত্র নিজে ফোন করেছে, এটা কাগজে এই জাস্ট কয়েকদিন আগেই কাগজেই বেরিয়েছে, আমি বলতে পারবো না, তিনি নিজেই নাকি সিবিআই কে ফোন করেছিলেন আমি এখন সুস্থ আছি, আমি দেখা করতে পারি। তো সেখানে তিনি যদি নিজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে থাকেন আমি তো বলবো ভালো জিনিস এটা। তিনি যদি সহযোগিতা করেন তাহলে অনেক যে সমস্যা, অনেক যে প্রশ্নের জায়গা সেগুলো মিটে যেতে পারে। আমরা অপেক্ষায় রইলাম সিবিআই এবং তার যে কথোপকথন তার ফল কি হয়। সকলেই আমরা কিন্তু তৃণমূলের উপর থেকে নিচ যারা আছে সকলের সহযোগিতা চাইছি, মানে প্রত্যেকের সহযোগিতা চাইছি আমরা, যে এই সারদা কাণ্ডে এত লোকের টাকা মারা গেছে, গরিব গরিব লোকের, তাতে আমরা চাইছি একদম নেত্রী থেকে ওই যে বললেন একটা পয়সা নিইনি ওইটা না বলে উনিও যদি সহযোগিতা বলেন এবং নিজের দলের সব কর্মীদের বলেন যে আপনারাও সহযোগিতা করুন, কে কত টাকা নিয়েছেন বলুন, ফেরত দিন, এটা হলে সব থেকে ভালো হয়। আমি দ্রুত একবার দেখে নেব আসিফ খান, তিনি আজকে সাংবাদিকদের সঙ্গে তাদের দেখা হয়েছিল। আসিফ ইতিমধ্যেই তাকে গ্রেফতার করেছে রাজ্যের পুলিশ, কি বলেছে আসিফ খান দেখুন। আমি সুকবিলাস বাবুর কাছে যাব। সুকবিলাস বাবু, খুব পরিষ্কার সেটা হচ্ছে রজত মজুমদার, এবং সেই গ্রেফতার থেকে বারবার যেটা উঠেছে সেটা কিন্তু সরাসরি শাসক দল এবং সরকারের প্রশ্ন। কেন প্রশ্ন উঠেছে যে রজত মজুমদারকে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় একটা চিঠি দিলেন। কোন রজত মজুমদারকে? যে তিনি তখন কিন্তু আইপিএস রজত মজুমদার নন, তিনি একেবারে কাগজে কলমে সারদা গ্রুপের প্রেসিডেন্ট। তাকে 16ই জানুয়ারি 2012 চিঠি দিয়ে লাস ভেগাস উৎসবের সাফল্য কামনা করা হচ্ছে। মানে আমি বলছি যে পরতে পরতে কিন্তু সারদার সঙ্গে শাসক দল জড়িয়ে গেছে। আমি আপনার প্রথম যে শুরু করলেন ওইখানে একটু কোয়ালিফাই করার জন্য বলবো, সে বললেন আপনি যে সুদীপ্ত সেনের প্রতারণা করার টাকা এরা ভাগ পেয়েছে, কেমন? কিন্তু সুদীপ্ত সেনের একার প্রতারণা করার টাকা বোধহয় ওটা নয়, কারণ আপনি যে তথ্যগুলো এখানে পরিবেশন করলেন তাতে দেখা যাচ্ছে এই প্রতারণাটা অর্গানাইজ করা হয়েছে এবং অর্গানাইজ করেছেন সুদীপ্তকে কেন্দ্রে রেখে। বাকি এই যে যাদের নাম আস্তে 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 আসছে তারা কিন্তু এর ব্যাপারটাকে অর্গানাইজ করেছেন। এবং যেটা বিমলবাবু বললেন যে কেউ যদি ডাকে, সে ডাকার পরিপ্রেক্ষিতে কোনো নেতা গেছেন মদনবাবুর ক্ষেত্রে, কিন্তু আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই বিমলবাবু, জঙ্গলমহলে কিন্তু ডাকার ব্যাপার নয়,
জঙ্গলমহলে সরকারি প্রোগ্রামে সুদীপ্ত সেনকে ডেকেছে এবং অ্যাম্বুলেন্স দিয়েছে। না না, আমি বলছি মহাকরণে, আমি তথ্যটা দিই আপনাকে। মহাকরণের সামনে থেকে খোদ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেই অ্যাম্বুলেন্সের পরিষেবা চালু করেছেন। তার পাশে কুণাল ঘোষ দাঁড়িয়ে, এবং জঙ্গলমহলে সারদা এবং রাজ্যের একেবারে যৌথ উদ্যোগে স্বাস্থ্য পরিষেবা, মোবাইল ট্রমা সেন্টার, এই সমস্ত সবকিছু হয়েছে। তাহলে সেখানে ডাকার ব্যাপার নয়, কিন্তু ওকে সঙ্গে নিয়ে এসব হয়েছে। এবং এর আগে যে আমরা বারবার যেটা বলেছি, এবং বহু মানুষ, আমি যেহেতু চিটফান্ড ওই একটা অর্গানাইজেশন আছে, চিটফান্ড সাফারার্স ইউনিটি ফোরাম, এখানে আমরা বহু মানুষের সঙ্গে আমাদের দেখা হয়। তাদের প্রাথমিক বক্তব্য একটাই, যে আমরা তো এইসবে যেতাম না যদি আমাদের রাজ্য সরকারের নেতাদের, নেত্রীদের আমরা যদি না দেখতাম, পার্টিকুলারলি মমতা ব্যানার্জিকে যদি না দেখতাম, তাহলে আমরা এটা যেতাম না। মমতা ব্যানার্জিকে দেখে আমাদের বিশ্বাস হয়েছিল যে এই টাকা কখনো মার যেতে পারে না। কাজেই আমি যেটা বলছি, পুরো অর্গানাইজ করেছে ব্যাপারটা। কেমন এই অর্গানাইজ করে যে অর্থগুলো পেয়েছে, তার পরিপ্রেক্ষিতে সিবিআই হয়েছে। সিবিআই এখন আস্তে আস্তে যাচ্ছে। আপনারা বলছেন মাথা, এরপরে কারা, মাথা কবে আসবে, ইত্যাদি ইত্যাদি। এখন যদি ধরা যায় যে এরা সব ওই কি রজত মজুমদার ছিল ধরের এই অংশটা, কেমন হৃদয়টা হচ্ছে মদন, তারপরেই গলা আসবে, আর সভাপতি, তারপরে আসবে মাথা। কাজেই এই যে ধর থেকে শুরু হয়েছে, সৃঞ্জয় কোন জায়গায় আছে জানি না, হয়তো বা পেট বা মধ্যস্থলে কোথাও আছে, আরো অনেক আছে, আরো অনেক আছে। কাজে এই যে একটা শরীরে এই যে অবস্থাটা, সেই অবস্থার যে শীর্ষে যাবে, এবং সেটা স্বভাবতই একটা সাসপেন্স থাকছে। আপনারা এই সাসপেন্স তৈরি করছেন। না না, আমাদের সাসপেন্স তৈরি করার বিষয় না, যাকে যাকে ডাকা হবে সেই হিসেবে আপনারা সাসপেন্স আসছে, সংবাদ মাধ্যমে পুরো ব্যাপারটা সাসপেন্স আসছে। তো একটা সাসপেন্স আসছে, কে 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 কারা। মানুষ কিন্তু অপেক্ষা করছে, ওই আপনি যাদের কথা বলছেন, যে ওই হৃদয়, গলা, মস্তক, এই ব্যাপারটা আসুক, এবং যত শীঘ্র সম্ভব। কেননা মানুষ যেভাবে প্রতারিত হয়েছে, যেভাবে এরা প্রতারণাটাকে অর্গানাইজ করেছেন, তাতে সারা পশ্চিমবঙ্গের মানুষের সায় সর্বনাশ হয়েছে। একেবারে ছোট্ট ছোট্ট যারা ডিপোজিটার, কেমন যাদের পরশুদিনও একজনের সঙ্গে দেখা হলো, বললেন, তিনি বললেন, এবং LICর এজেন্ট বলছে, আর বলবেন না দাদা, আমাকেও দিতে হয়েছে, 60,000 টাকার মতো গেছে। আমার গেছে ঠিক আছে, কিন্তু আমার বাড়ির যে কাজ করেছে এবং আশেপাশের যারা আছে, বা একেবারে ছোট ছোট, মানে একেবারে গরিব মানুষ, তাদের গেছে। এরকম অসংখ্য কোটি কোটি। আপনি উনি বললেন দুটো এক্সাম্পল তোমরা দিলে, একটা হচ্ছে মহাকরণের সামনে থেকে অ্যাম্বুলেন্স বা জঙ্গলমহলের সেই ঘটনা, আরো অনেক আছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তো নিয়েছেন টাকা বর্ষপূর্তি। কি বলছেন, উনি তো মন্ত্রী, যে দপ্তরের দায়িত্ব ছিল 2012 বর্ষপূর্তি উৎসব করা পশ্চিমবঙ্গ সরকারের 20 মে, তাতে কারা বলছে? এই সরকার তো এফিডেভিট করে সুপ্রিম কোর্টে বলেছে সেই বর্ষপূর্তি উৎসবে সুদীপ্ত সেন টাকা দিয়েছে। তাহলে কে নিয়েছেন? যে দপ্তরের দায়িত্ব ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের, সেই দপ্তর এই বর্ষপূর্তি উৎসব করেছে। তাহলে আমরা বলবো না মন্ত্রী জানতেন না? মন্ত্রী জানতেন না? মমতা বন্দ্যোপাধ্যায় সেই দপ্তরের মন্ত্রী। তো সেই দপ্তর যখন বর্ষপূর্তি উৎসব করছে, সেখানে পশ্চিমবঙ্গ সরকার এফিডেভিট করে বলছে সেই বর্ষপূর্তি উৎসব হয়েছে সারদার টাকা দিয়ে, তাহলে আমরা বলবো না? আমি বলছি একটা ডাইরেক্ট আমি মুখ্যমন্ত্রী দপ্তর নিয়েছেন বলে জয়প্রকাশ বাবুর অভিযোগ। না, আমি একটা এরকম দেখেছিলাম যে পশ্চিমবঙ্গ সরকার যে এফিডেভিট দিয়েছিল, সেখানে একটি দপ্তরের বোধে টাকা স্পন্সর করেছিল। এখন টাকা স্পন্সর না, ইনভেস্টেড, ওরা লিখেছে কি ইনভেস্টমেন্ট, আমার সেটা নিয়ে একটা প্রশ্ন ছিল যে টাকা কেউ যদি দেয় সেটা তো স্পন্সরশিপ বলে, ওটা কি করে ইনভেস্টমেন্ট হয় আমার জানা নেই। সেই পরে ওটা কোথাও আমি প্রমাণও পাইনি। কিন্তু তার মানে এই নয় যে মাননীয় মুখ্যমন্ত্রী না আমি বলবো তিনি টাকা নিয়েছেন। ন্যাচারালি এই বক্তব্যের সঙ্গে আমি একটু ভিন্ন মত পোষণ করছি। আমি শুধু বিমল দাকে এইটা একবার বলবো যে আপনি মদন মিত্রের কথা বলছিলেন, SFIO রিপোর্টে কিন্তু একেবারে সারদা কাণ্ডের এই অপরাধ সংগঠিত করার ক্ষেত্রে যারা মদত দিয়েছে, অ্যাবেটমেন্ট টু কমিট দ্য ক্রাইম, এই যে সারণী, এই যে লিস্ট,
তাতে কিন্তু মদন মিত্রের নাম আছে এবং সিবিআইকে একদম পরিষ্কারভাবে সুপারিশ করা হয়েছে যে এই তদন্তের আওতায় এই নামের আনতে। তার শুরুতেই মোট 7 জন শুরুতেই কিন্তু আছে লার্জার কনস্পিরেসির ক্ষেত্রে এদের বিরুদ্ধে তদন্তের রেকমেন্ডেশন করেছে এসএফআইও সিবিআইয়ের কাছে, তার মধ্যে শুরুর দিকের নামটাই রাজ্যের মন্ত্রী মদন মিত্রের। মদন মিত্রকে ফের তলব সিবিআই এর, কারণ সারদা কেলেঙ্কারিতে ইতিমধ্যেই নানাজন মদন মিত্রের বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন। তদন্তে উঠে এসেছে নানা তথ্য। সারদা ইস্যুতে অন্দর থেকেই মদন মিত্রের বিরুদ্ধে ধেয়ে এসেছে আক্রমণ। জেলে বসে লেখা 91 পাতার চিঠির নানা জায়গায় মদন মিত্রর উল্লেখ করেছেন সাসপেন্ডেড তৃণমূল সাংসদ কুণাল ঘোষ। তাঁর চিঠির একটি অংশে মদন মিত্র প্রসঙ্গে কুণাল দাবি করেছেন মদন মিত্র সুদীপ্তর অভিভাবক, এজেন্টদের সামনে বক্তৃতা, প্রশংসা, উৎসাহ যখন যা দরকার নিয়েছে। সারদায় সব অফিসে কর্মী ইউনিয়নের সভাপতি মদন, আর আজ সেই মদন পুলিশকে নির্দেশ দিচ্ছে আমার হয়রানি বাড়াতে, সংবাদ মাধ্যমে বিবৃতি দিচ্ছে আমাকে আক্রমণ করে। চিঠির আরেকটি জায়গায় মদন সম্পর্কে কুণাল লিখেছেন, নেতাজি ইন্ডোরে বক্তৃতা দিয়ে সুদীপ্ত ও সারদার প্রশংসা করে এজেন্টদের যারা উজ্জীবিত করেছিলেন সেই রাজনীতিবিদ মদন মিত্র আজ কেন পুলিশি পদক্ষেপের সামনে পড়ছেন না? এখানেই শেষ নয়, জেলবন্দি কুণাল তার চিঠিতে সারদার প্রত্যক্ষ বা পরোক্ষ সুবিধা নিয়েছেন কিংবা সারদা মিডিয়া বা সারদার মঞ্চ ব্যবহার করেছেন বলে দাবি করে যে নামের তালিকা দিয়েছেন তাতেও মদন মিত্রর নাম রয়েছে। এছাড়াও চিঠিতে কুণাল আরও দাবি করেছেন, শুধুই আমার মাধ্যমে সুদীপ্তকে চিনতেন মমতা? বিশ্বাস করি না। মদন মিত্র পরবর্তীকালে সেতু বন্ধন করেছেন। কুণাল তাঁর চিঠিতে এও দাবি করেছেন, খবরের বাইরে মদন মিত্রর সঙ্গে সেনের যোগাযোগ ছিল বলে আমার অনুমান। সেনের কথা থেকেই বুঝেছি সেটা সম্ভবত আর্থিক বিষয়ই ছিল। 2013 ফেব্রুয়ারি মার্চ যখন কোনো একটা বিপদ আন্দাজ করছি তখনই মদনকে জানিয়ে হস্তক্ষেপ চেয়েছি। মদন বলেছিলেন উদ্বেগের কিছু নেই, সেনের সঙ্গে কথা বলে নেবেন। চিঠিতে কুণালের আরও চাঞ্চল্যকর দাবি, মমতা জানতেন না মদন মিত্র সুদীপ্ত ঘনিষ্ঠ? আমি জীবনে কখনো কোনো এজেন্ট সম্মেলনে যাইনি। মদন নেতাজি ইন্ডোরে সুদীপ্তকে পাশে নিয়ে প্রশংসা করলেন সারদার, এতে এজেন্টরা উৎসাহ পেল না, টাকা তুলতে নামলো না। সারদার সব অফিসে মদনের নাম কর্মী ইউনিয়নের সভাপতি হিসেবে থাকতো। মদনের জন্য বর্ধমান কাঞ্চন মেলা প্রোগ্রাম করতে হয়েছিল, এরকম বহু। এছাড়া এসএফআইও রিপোর্টেও মদন মিত্রর নাম উঠে এসেছে। কুণাল ঘোষের বয়ান ও তার দেওয়া কয়েকটি ছবির ওপর ভিত্তি করে পরিবহন মন্ত্রী মদন মিত্রর ভূমিকা খতিয়ে দেখতে এসএফআইও তার রিপোর্টে সিবিআইকে সুপারিশ করেছে। মদন মিত্র সম্পর্কে এরকমই নানা দাবির সত্যতা সিবিআই যাচাই করে দেখতে চাইছে বলে জানা গিয়েছে। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, নয়াদিল্লি। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by High-Tech Smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by High-Tech Smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। উদয়নবাবু এখানে সেটা হচ্ছে এসএফআই এর যে রিপোর্ট, সেই রিপোর্টে অনেকটাই কিন্তু কুণাল ঘোষের চিঠির ভিত্তিতেই হয়েছে, তাই তো? না না না, তদন্ত করেছে এসএফআইও সম্পূর্ণ আলাদা তদন্ত করে এবং তাদের রিপোর্টের সঙ্গে কুণাল ঘোষের চিঠি তখন লেখাই হয়নি। এসএফআইও রিপোর্ট হচ্ছে প্রথম রিপোর্ট যেটা সাবমিটেড হয় কেন্দ্র সরকারের কাছে, এবং কুণাল ঘোষের চিঠি হচ্ছে কুণাল ঘোষ হাজত থেকে চিঠি লেখে ইডিকে, 99 পাতার চিঠি, যার সঙ্গে এসএফআইও এর রিপোর্টের কোনো সম্পর্ক। তাহলে কুণাল ঘোষ বা ওই যে আসিফ খান অ্যারেস্টেড হয়েছে তাদের বক্তব্যের কোনো গুরুত্ব আমার কাছে নেই, কারণ তারা নিজের অ্যারেস্টেড হয়েছে, এটা গুরুত্বপূর্ণ নয়। কিন্তু এসআই জাস্ট একটা লাইন শেষ করছি, এসএফআই এর রিপোর্টটা গুরুত্বপূর্ণ। এবং এসএফআই রিপোর্ট দিয়েছে, সিবিআই কে বলেছে যে তুমি তদন্ত করো। এবার আমাদের অধ্যাপক মানুষ, এসএফআইও রিপোর্টটা কিন্তু থিওরিটিক্যাল, যে কিভাবে এই সারদা সাম্রাজ্য গড়ে উঠলো, মানে এটার কিন্তু সরাসরি তার চার্জশিট নেই। না না না, মানে খুব ইন্টারেস্টিং রিপোর্ট। আমি এই জন্যই বলছি যে এটা খুব মানে না, এটা ঠিকই। এবার তো সিবিআই এর দায়িত্ব এটাকে খুঁজে বার করা, সিবিআই এর দায়িত্ব, তাই করছে তো ওরা। আচ্ছা, আমি সুমন, আমি দুটো পয়েন্ট তোমাকে বলি। একটা হচ্ছে যে কে টাকা নিয়েছে কে টাকা নেয়নি, এগুলো তদন্তকারী সংস্থা প্রমাণ করার দায়িত্ব তাদের, তারা কোর্টে প্রমাণ করবে। আমার কথা হচ্ছে সারদা কোম্পানি আইআরসিটিসির সাথে চুক্তি করলো। ইন্ডিয়ান রেল হচ্ছে ভারতের লাইফ লাইন, ভারতের কোনায় কোনায় ইন্ডিয়ান রেল। তার ভারত তীর্থ প্রকল্পে তোমার টিকিট, সেই টিকিটে থাকবে লোগো, থাকবে সারদা এবং ইন্ডিয়ান রেল। এবার আমার একটা গ্রামের লোক পুরী যাওয়ার টিকিট করলেন বা আজমের শরীফে যাওয়ার টিকিট করলেন, সেই টিকিটে দেখলেন যে ইন্ডিয়ান রেল এবং সারদার ছাপ রয়েছে, তার তো ভক্তি বেড়ে যাবে সারদার সম্বন্ধে, যে আমি জায়গায় টাকা ইনভেস্ট করতে পারি। সে প্রাণ খুলে টাকা রেখেছিলেন, কারণ তার গ্যারান্টি হচ্ছে ইন্ডিয়ান রেল। এই একটা আমি বলছি, ভাববে যে এটা কোনো রাষ্ট্রীয় সংস্থা। সেই সময় যিনি মন্ত্রী, সাধারণ লোকের জন্য বলুন কে রেল মন্ত্রী ছিলেন, সেই সময় যিনি মন্ত্রী, তার প্রতি তো সেই সময় অগাধ আস্থা, তিনি তো দেবী রূপে পূজিত হচ্ছিলেন সেই সময়, কাজেই টাকা রাখতে কোনো অসুবিধা হয়নি। 1 নম্বর।
Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। 2 নম্বর, বিমলবাবু বলছিলেন যে গুরুত্ব নেই কুণাল ঘোষের বা আসিফ খানের কথার। আমি তো ছোটবেলা থেকে দেখি, বয়স তো কম হলো না, তুমি হয়তো শুনেছো যে আগে পুলিশ যে কোনো একটা ক্রাইমের ক্ষেত্রে, ধর্ষণ হোক, খুন হোক, একজন অপরাধীকে ধরে তাকে থার্ড ডিগ্রি হোক, যাই হোক, ধোলাই হোক, যাই হোক, যে করে হোক তার কাছ থেকে বের করতো। পুলিশের কাজ ছিল যে করে হোক সেই লোকটিকে নিজেদের কাস্টাডিতে নিয়ে তার কাছ থেকে নামটা বের করা, এটা পুলিশ করতো। না, আমি তার কাজ যাচ্ছি না, কিন্তু আপনি আজকে পুলিশের যে পুলিশ অপরাধীর মুখ থেকে বাকি অপরাধীদের নাম বের করার চেষ্টা করতো, সেই পুলিশ আজকে পুলিশের গাড়িতে ঢোল বাজিয়ে চিৎকার হল্লা বল চিৎকার করে অপরাধীর মুখ বন্ধ করছে। এইখানে দেখাই যে সুদীপ্ত সেন হতে পারে যে সমস্তটা, একজন প্রতারকের কথার কি বা দাম আছে, হতে পারে সমস্তটা মিথ্যে, কিন্তু সুদীপ্ত সেন ঠিক কি বলেছেন রাজ্যের মন্ত্রী এবং অন্যান্য প্রভাবশালীদের সম্পর্কে সিবিআই এর কাছে দেয়া তার বয়ানে দেখাবো। পরিবহন মন্ত্রীর বিরুদ্ধে কি কি অস্ত্র রয়েছে সিবিআই এর অস্ত্রাগারে? মদনকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তলবের পর এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। সিবিআই এর দাবি, তদন্তে নেমে কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে এমন কিছু তথ্য প্রমাণ উঠে এসেছে যাতে কার্যত স্পষ্ট মদন মিত্র এবং সুদীপ্ত সেনের মধ্যে টেলিফোনে একাধিকবার কথা হয়েছে এবং পরিবহন মন্ত্রী যে সারদা কর্ণধারের কাছে একাধিকবার টাকা দাবি করেছেন তারও সাক্ষ্য তাদের হাতে রয়েছে বলে সিবিআই এর দাবি। কি সেই সাক্ষ্য প্রমাণ? সিবিআই এর দাবি, মদন মিত্রের সঙ্গে কথা বলার সময় কয়েকবার তা রেকর্ড করে রেখেছেন সুদীপ্ত সেন। সেই রেকর্ডগুলি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে এসেছে বলে সিবিআই এর দাবি। আরও জানা গিয়েছে, মদন মিত্র এবং সুদীপ্ত সেনের কল রেকর্ড খতিয়ে দেখা গিয়েছে তাদের মধ্যে একাধিকবার ফোনে কথা হয়েছে। সুদীপ্ত সেন বারবার সিবিআই এর কাছে অভিযোগ করেছেন তার কাছে মূলত দুভাবে টাকা চাইতেন পরিবহন মন্ত্রী, 1 অফিসে প্রতিনিধি পাঠিয়ে কিংবা নিজে এসে, 2 ফোন করে। সিবিআই জানিয়েছে এই সমস্ত তথ্য আরো ভালো করে যাচাই করে দেখার জন্য মদন মিত্রকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা। জয়প্রকাশ বাবু, দুজনের সাক্ষ্য খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে পরিবহন মন্ত্রীর সহযোগী, প্রাক্তন সহযোগী বাপি করিম এবং অরবিন্দ সিং চৌহান গাড়ি চালিয়ে সুদীপ্ত সেনকে যে নিয়ে গেছিল। না, এটা তো আছে। দেখুন, আমাদের ধারণা এটা খুব লাইটার ভেনে যে তৃণমূল কংগ্রেসের প্রায় 15-20 জন নেতা নেত্রী এখন সবসময় টুথব্রাশ হয় পকেটে নয় ব্যাগে রাখছেন, কারণ কখন ডাক পড়বে আর বাড়ি আসতে পারবেন না, অ্যারেস্ট হয়ে যাবেন, তা অ্যাটলিস্ট টুথব্রাশটা থাকুক সকালে, পরের দিন সকালে উঠে যাতে দাঁতটা মাজতে পারেন। ঘটনাটা হচ্ছে কি জানেন, আজকে এই যে এদেরকে এতদিন ধরে জিজ্ঞাসাবাদ করলো, তখনও কিন্তু দেখবেন তৃণমূল কংগ্রেস বর্তমান শাসক দল ভেহেমেন্টলি ব্যাপারটা চাপা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। এইটা হচ্ছে মানুষের কাছে আরো বেশি অপমান, সাধারণ বাঙালির কাছে, যে প্রথম একটা প্রতারণা হলো, সেই প্রতারণার টাকা আবার তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা নিল, আর ধর্ণা হলো, তারপরে 1 বছর ধরে সিবিআই আটকানো হলো, সিটকে দিয়ে সমস্ত প্রমাণ লোপের চেষ্টা হলো। সিবিআই যখন আলটিমেটলি পেলেন তখন তাকে সর্বতভাবে আটকানোর চেষ্টা এখানে মাঠে গঞ্জে হলো এবং ধর্ণা হলো। আর আজকে কি হচ্ছে দেখুন, এখানে যে ঘটনা ঘটছে আপনি দেখছেন যে নবীন পট্টনায়ক কোনো কথা বলছেন সিবিআই তদন্ত নিয়ে, কিংবা আমাদের তরুণ গগৈ কিছু বলছেন না, একমাত্র বলে যাচ্ছেন কে? তাই নয়, আমাদের মাননীয় পার্টি থেকে বহিষ্কার করা, আমাদের মাননীয় 40 ঘন্টার মধ্যে। হ্যাঁ, আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সব জায়গায় বলে যাচ্ছেন যে তার দলের সবাই ভালো, সিবিআই খারাপ। এই যে অদ্ভুত একটা এটা মানুষ বুঝে গেছে। তার আগে আপনাদের দেখাবো যে কিছু গাড়ির চালক এবং যাদের নাম আমরা করলাম তাদের সাক্ষ্য এবং জবানবন্দিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে বলে সিবিআই আধিকারিকদের দাবি। দেখুন, সারদা তদন্তে নাম জড়িয়েছে নানা হেভিওয়েট নেতার। সিবিআই সূত্র খবর, সারদার 3 ড্রাইভারের বয়ান এক মন্ত্রীকে বেশ বিপাকে ফেলতে পারে। এই 3 ড্রাইভারের প্রত্যেকেই মূলত সুদীপ্ত সেন কিংবা দেবযানী মুখোপাধ্যায়ের গাড়ি চালাতেন। এই 3 জনই কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছে দাবি করেছেন
তারা বেশ কয়েকবার সারদার দফতর থেকে প্যাকেট নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রীকে দিয়ে এসেছেন। তাদের অনুমান ওই প্যাকেটে টাকার বান্ডিল ছিল। সিবিআই সূত্রে খবর, 3 ড্রাইভারের বয়ানের ভিডিও রেকর্ডিং করা হয়েছে। প্রসঙ্গত এই 3 জনকে মিডল্যান্ড পার্ক থেকে প্যাকেট নিয়ে যেতে দেখার কথা সিবিআইকে জানিয়েছেন সারদার আরও কয়েকজন ড্রাইভার। সিবিআই এর দাবি, সারদা গোষ্ঠীর ড্রাইভারদের জেরা করেই প্রথম জানা যায় সুদীপ্ত সেনের একটি গাড়ি ব্যবহার করতেন ওই মন্ত্রী। এরপর সেই ড্রাইভারদের দেওয়া তথ্য অনুযায়ী মিডল্যান্ড পার্কে অভিযান চালিয়ে একটি রেজিস্টার উদ্ধার করে সিবিআই। সূত্রের খবর, সেই রেজিস্টারেই মন্ত্রীর গাড়ি ব্যবহার সংক্রান্ত তথ্য মেলে। আগামী দিনে ওই মন্ত্রীর বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ হিসেবে এই 3 ড্রাইভারের বয়ান যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছে সিবিআই। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ। বাবু, কোনো সন্দেহ নেই যে এসএফআইও রিপোর্টে ওই অ্যাবেটমেন্টের অর্থাৎ অপরাধ সংগঠিত করার যে তালিকা দেওয়া হয়েছে এবং সিবিআইকে রেকমেন্ড করা হয়েছে তাদের অবশ্যই জেরা করতে, তদন্তের আওতায় নিয়ে আসতে, সেই তালিকা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন। অবশ্যই অবশ্যই। এবং তার থেকে আমি বলবো যে ভিজুয়াল আপনি দেখালেন এবং মদন বাবুর যে ইনভলভমেন্ট যে এই ব্যাপারে, এবং সেই ইনভলভমেন্টকে নিয়েই এসএফআইও বলেছে যে ইট ইজ এ কেস অফ অ্যাবেটমেন্ট। তাহলে একই ধরনের যে ঘটনা তো যেখানে রয়েছে মমতা ব্যানার্জি, ওই একই ধরনের প্রশংসা, একই ধরনের ডেকে নিয়ে করা এবং সমস্ত সারদার কাগজপত্রের সমস্ত উদ্বোধন এবং যে কাগজপত্রের উদ্বোধন সরকারি সাহায্যপ্রাপ্ত গ্রন্থাগারে সেই কাগজই প্রকাশিতই হয়। সবকিছুই সারদায় কাজ করলে এমপি করে দেওয়া, এটা বলুন। সারদায় কাজ করছে, জয়প্রকাশ বাবু বলতে দিন যে তাহলে মদন মিত্রের বিরুদ্ধে যদি অ্যাপয়েন্টমেন্টের চার্জ আসে, তাহলে একইভাবে মমতা ব্যানার্জির বিষয়ে একইভাবে অ্যাপয়েন্টমেন্টের চার্জ আসছে, পার্টিকুলারলি আইআরসিটিসির ঘটনা থেকে আরো বড় চার্জ বরং আসা উচিত। কাজেই সেটা এখনো দেরি হচ্ছে কেন? মদন মিত্রকে যে ডাকা হয় তাহলে তো ইমিডিয়েটলি মমতা ব্যানার্জিকেও ডাকা উচিত এই সব ঘটনাগুলোর জন্যই। এটাই আমার বক্তব্য। একেবারে আমার সময় একেবারে শেষ। দ্রুত একবার শেষে দেখে নেব আমার এই পর্বের বক্তারা কে কি বললেন। এই পর্ব শুরু করব এবিপি আনন্দের এক্সক্লুসিভ রিপোর্ট দিয়ে। সারদার তদন্তে যাদের নাম উঠে এসেছে তারা তদন্ত এড়াতে, জেরা এড়াতে কি বিদেশে পালিয়ে যাওয়ার চক্রান্ত করছেন? সিবিআইয়ের ধারণা সেরকমই, এবং সেই জন্য এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াকে রীতিমতো চিঠি লিখে 26 জনের একটা তালিকা তুলে দিয়েছে সিবিআই। সেই তালিকায় একাধিক প্রভাবশালী মানুষ, একাধিক রাজনীতিবিদ, একাধিক সাংসদ এবং বিশিষ্টরা আছেন। সেই নিয়েই আমাদের এই আলোচনা। দেখব আজকের বিষয়। বিমানবন্দরকে সতর্ক করল সিবিআই, সারদা কাণ্ডে অভিযুক্তরা পালাতে পারেন বিদেশে। আলোচনার জন্য আমার একদিকে রয়েছেন অসীম সরকার, বিজেপি নেতা, আরএসপি শ্রমিক ফ্রন্টের নেতা অশোক ঘোষ, আমার অন্যদিকে রিজু ঘোষাল, কংগ্রেস নেতা, এবং বিজন সরকার, শিক্ষক। দ্রুত একবার দেখে নেব যে এক্সক্লুসিভ রিপোর্ট দিয়ে এই অনুষ্ঠানের এই পর্ব শুরু করব। সিবিআই চিঠি দিয়ে 26 জনের নামের তালিকা তুলে দিয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার হাতে। দেখুন, সারদা কেলেঙ্কারির তদন্তে নাম উঠে আসা প্রভাবশালীদের গতিবিধির ওপর নজর রাখতে এবার এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াকে সতর্ক করল সিবিআই। তাদের হাতে তুলে দেওয়া হলো 26 জন প্রভাবশালীর নামের একটি তালিকা। সেই মতো এএআই এর তরফে দেশের সমস্ত বিমানবন্দরকে নির্দেশ দেওয়া হয়েছে এই প্রভাবশালীরা কখন কখন দেশের বাইরে যাচ্ছেন, কার সঙ্গে যাচ্ছেন সে বিষয়ে সমস্ত তথ্য সিবিআই এর হাতে তুলে দিতে। সিবিআই সূত্রে খবর, প্রভাবশালীদের এই তালিকায় নাম রয়েছে একটি দলের এক সর্বভারতীয় নেতা যিনি একসময় কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব সামলেছেন, 3 মন্ত্রী যাদের বিরুদ্ধে সারদা ঘনিষ্ঠতার অভিযোগ উঠেছে, শাসক দলের এক প্রাক্তন সাংসদ যার বিশাল ব্যবসা আছে, শাসক দলের লোকসভার 3 সাংসদ যার মধ্যে একজন জেলার দাপুটে নেতা, 2 জন মহিলা সাংসদের একজন সারদা থেকে বিজ্ঞাপন বাবদ মোটা টাকা নিতেন, অপরজন সারদার একটি চ্যানেলের মাথা ছিলেন, শাসক দলের রাজ্যসভার 2 সাংসদ, একজনের অর্থলগ্নি সংস্থা সহ নানা ধরনের ব্যবসা আছে, অপরজন সংবাদপত্রের সঙ্গে যুক্ত, শাসক দলের জেলার এক বিধায়ক, পারিবারিক সূত্রে তারা রাজনীতির সঙ্গে যুক্ত, শাসক দল ঘনিষ্ঠ এক চিত্রশিল্পী, শাসক দলের এক প্রাক্তন সাংসদের ছেলে যার পরিবার রাজনীতির সঙ্গেও যুক্ত, আবার বড় ব্যবসাও রয়েছে, শাসক দলের ঘনিষ্ঠ এক শিল্পোদ্যোগী যিনি সিরিয়াল প্রযোজনার সঙ্গে যুক্ত, শাসক দল ঘনিষ্ঠ এক শিল্পপতি, বিরোধী দলের 2 প্রাক্তন সাংসদ, বিরোধী দলের 2 হেভিওয়েট নেতা, দুজনেই দলের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য, সারদার একটি সংবাদপত্রের এক কর্তা,
অসমের দুই প্রাক্তন মন্ত্রী, এক প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং তার প্রাক্তন স্ত্রী। সিবিআই সূত্রে খবর, গত 4 মাসের সারদা তদন্তে কমপক্ষে 30 জন প্রভাবশালীর নামের তালিকা তাদের হাতে উঠে এসেছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা প্রথমে ভেবেছিল এই সমস্ত প্রভাবশালীদের পাসপোর্ট বাজেয়াপ্ত করা হবে যাতে তারা বিদেশে পালিয়ে যেতে না পারেন, কিন্তু পরে গোয়েন্দাদের মনে হয় এমনটা করলে তথ্য প্রমাণ সংগ্রহের আগেই সতর্ক হয়ে যাবেন ওই প্রভাবশালীরা। তাই পরবর্তী পরিস্থিতিতে এই বিশেষ নজরদারির সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। অসীমবাবু, এতদিন যেটা ছিল ঢাক ঢাক গুড় নামগুলো প্রকাশ্যে না আনা, ডাকা নিয়ে জল্পনা, একেবারে পরিষ্কার কিন্তু কাগজে কলমে 26 জনের তালিকা অফিসিয়ালি কেন্দ্রীয় সংস্থা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার হাতে সিবিআই তুলে দিল। মানে এই নিয়ে আর জল্পনার কিন্তু কোনো অবকাশ নেই। এবং শুধু আমাদের রাজ্যে নয়, আমাদের প্রতিবেশী রাজ্যের সাংসদ মন্ত্রীদের তালিকাও তুলে দেওয়া হলো। এই 26 জনের মধ্যে সেই নামগুলোও আছে। কি বলবেন? না, এটা তো ঘটনা যে সিবিআইকে মাননীয় সুপ্রিম কোর্ট যে দায়িত্ব দিয়েছেন, সিবিআই সেটা নিষ্ঠাভরে পালন করে চলেছে এবং সিবিআই নিয়ে অনেক তর্ক বিতর্ক নানান দল করলেও আমরা বিশ্বাস রেখেছিলাম সিবিআই এটা নিরপেক্ষভাবে পরিচালনা করবে। এখনো এত নিশ্চিত হন না, মানে এখন তো শুরু হয়েছে, করবেন এটা আশা করেছিলাম। এখনই এত বড় সার্টিফিকেট দিচ্ছেন, করবেন আশা করেছিলাম এবং করার ধাপে ধাপে কিছু প্রক্রিয়ায় তারা যেভাবে নিয়েছেন। একটা জিনিস ভুলে গেলে চলবে না যে এখানে যখন প্রাথমিক তদন্ত শুরু হয়েছিল, তদন্তের দায়িত্ব পেয়েছেন এসআইটি, এবং এসআইটির একটিমাত্র দায়িত্ব তারা পালন করেছিলেন বলে আমি জানি, এবং তার জন্য তারা পুরস্কৃত হয়েছিলেন। সেটা হচ্ছে এই রাজ্য থেকে যত রকম প্রমাণ আছে সমস্ত প্রমাণকে লোপাট করে দেওয়া, এবং তার জন্য তারা পুরস্কৃত হয়েছেন। এখন জিরো ব্যালেন্স থেকে কাজ শুরু করেছেন সিবিআই। শুধুমাত্র কিছু কিছু জায়গায় আমরা শুনেছি, গোয়েন্দা গল্পে পড়েছি যে অপরাধীরা কিছু তথ্য কোথাও না কোথাও ফেলে আসে। সেই লিঙ্ক ধরে 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 আজকে তারা আমার মাননীয় মুখ্যমন্ত্রীর যে 5টি নাম বারংবার উচ্চারণ করতেন তার প্রথম 2টি নামকে তারা গ্রেপ্তার করতে পেরেছেন। তৃতীয় একজনকে মুখ্যমন্ত্রী নিজেই গ্রেফতার করেছেন, তাই 2 জন গ্রেপ্তার হয়েছে। তৃতীয় জনকে কালকে পরশু ডেকে পাঠানো হয়েছে, হয়তো বা কালকেও ডেকে পাঠানো হতে পারে, আমি জানি না। পরশু ডেকে পাঠানো হয়েছে বলে 11 তারিখ 10টার পর আজকে ডাকা হয়েছে। সুতরাং একদম মাননীয় মুখ্যমন্ত্রী যে সিরিয়াল অর্ডার ধরে বলেছিলেন, ঠিক সেই সিরিয়াল অর্ডার ধরে পর গ্রেপ্তার হতে চলেছেন। সুতরাং মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো আমাদের থেকে বেশি জানেন, সেই জন্য তিনি বলতে পারছেন, এবং ঠিক সেই সিরিয়াল ধরেই যেহেতু গ্রেপ্তার হচ্ছে, আমি বলতে পারছি সিবিআই সঠিক পথেই চলছে, মাননীয় মুখ্যমন্ত্রী দেখানো পথেই চলছে। এবং আমরা একটা জিনিস ভুলে গেলে চলবে না, সুদীপ্তকে গ্রেপ্তার করা হয় কাশ্মীর থেকে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে তিনি জানতেন বা তিনি তার গোয়েন্দাদের পাঠিয়ে ওখান থেকে গ্রেপ্তার করেছেন, তিনি সেটাও জানতেন। অর্থাৎ দেশ থেকে পালিয়ে যাওয়ার যে পরিকল্পনা ছিল এটা মাননীয় মুখ্যমন্ত্রী জানতেন। ফলে আজকে যে 26 জনের নাম উঠে এসছে, সেই 26 জন এর সঙ্গে জড়িত। মানে আপনারা সবকটা নাম না বললেও আমরা আন্দাজ করতে পারছি কি কি নাম এর মধ্যে আছে, অনেকগুলো নামই আমরা আন্দাজ করতে পারছি। এবং এই সুতরাং একটা জিনিস পরিষ্কার যে সিবিআই আশঙ্কা করছে যে এদের মধ্যে কেউ বিদেশে পালিয়ে যেতে পারেন। সুতরাং এই প্রথম কাগজে কলমে সিবিআই তাদের অভিযুক্ত বা সন্দেহভাজনদের তালিকা দিয়েছে এবং তাদের গতিবিধির নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এবং আপনি যে কথাটা একটু আগে বললেন যে হয়তো তাদের পাসপোর্ট সিজ করা যেতে পারত, কিন্তু পাসপোর্ট সিজ করলে সেই সঙ্গে সঙ্গে তারা কিছু প্রমাণ আরো লোপাট করতে পারতেন। সেই রাস্তায় না হেঁটে তাদের গতিবিধি ফ্রি রইল, কিন্তু কোথায় কে যাচ্ছেন, কখন যাচ্ছেন সেটা যাতে ট্রেস আউট করা যেতে পারে, সেই জন্যই তারা এয়ারপোর্ট অথরিটিকে সাবধান করেছেন, এবং আমি আশা করছি তাতে আরো বেশি তথ্য উঠে আসবে। একেবারে আমি অন্য বক্তাদের কাছে যাব, কিন্তু একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে। বিরতিতে যেতে যেতে আপনাদের বলি, বিরতি থেকে ফিরে আরেকটা এবিপি আনন্দের এক্সক্লুসিভ রিপোর্ট আপনাদের সামনে হাজির করব, যে 22টা ডিল হয়েছিল সুদীপ্ত সেনের সঙ্গে নানা প্রভাবশালীর বা নানা কোম্পানির।
তার ভেতরে 12টা ডিল ইতিমধ্যেই সিবিআই স্ক্যানারে চলে এসছে, যেখানে অস্বাভাবিক রকম ডিল হয়েছে, কখনো টাকার অঙ্কে, কখনো প্রভাবশালী এবং ক্ষমতাশালীদের চাপে বলে সিবিআই মনে করছে। এক্সক্লুসিভ সেই রিপোর্ট দেখাবো, কিন্তু তার আগে ঘণ্টাখানেকের এই সফরে ছোট্ট একটা বিরতি। সঙ্গে থাকুন। Kalyani's Nature Pure presents Ghonta Khanek Shonge Shumon, powered by High-Tech Smartphones, শুধুমাত্র ABP আনন্দে। Kalyani's Nature Pure presents Ghonta Khanek Shonge Shumon, powered by High-Tech Smartphones, শুধুমাত্র ABP আনন্দে। এই পর্বের শুরুতেই আপনাদের দেখাবো 22টা চুক্তি করেছিলেন সুদীপ্ত সেন সারদার তরফে, এবং তার ভেতর 12টি চুক্তি কিন্তু সিবিআই স্ক্যানারে। কেন? তার কারণ সেই চুক্তিতে যে ডিল হয় তা রীতিমতো অস্বাভাবিক বলে মনে করছেন সিবিআইয়ের আধিকারিকরা। যেমন এক সাংসদের 16 লক্ষ টাকার সংবাদপত্র সুদীপ্ত সেন কিনছেন 15 কোটিতে। বস্ত্রমন্ত্রীর লোকসানে চলা কারখানা কয়েক গুণ বেশি দামে কিনতে হচ্ছে সুদীপ্ত সেনকে। কেন? 12টি চুক্তি সিবিআই স্ক্যানারে। দেখুন কোথায় গেল সারদার কোটি কোটি টাকা? হন্যে হয়ে এখন এই প্রশ্নেরই জবাব খুঁজছে সিবিআই। টাকার হদিশ পেতে কেন্দ্রীয় গোয়েন্দাদের তুরুপের তাস সারদা গোষ্ঠীর বেশ কয়েকটি চুক্তি। সিবিআই সূত্রে খবর, কমপক্ষে 22 থেকে 24টি চুক্তি করেছিলেন সুদীপ্ত সেন, যার মধ্যে 10 থেকে 12টি চুক্তি খতিয়ে দেখছে সিবিআই, যার মধ্যে রয়েছে মন্ত্রীর লোকসানে চলা কারখানা বেশি দামে কেনা থেকে তৃণমূল সাংসদের পত্রিকার সঙ্গে চুক্তি। বাঁকুড়ায় বস্ত্রমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের লোকসানে চলা সিমেন্ট কারখানা বাজার দরের থেকে বেশি টাকা দিয়ে কেনেন সুদীপ্ত সেন। সিবিআই এর প্রশ্ন, আর্থিক ক্ষতির বোঝা কাঁধে নিতে হবে জেনেও কেন ওই সংস্থা কিনলেন সারদা কর্ণধার? তবে কি তাকে এই কারখানা কেনার জন্য চাপ দেওয়া হয়েছিল? চালু না হওয়া একটি চ্যানেল, সম্পত্তি বলতে সামান্য কিছু জিনিসপত্র। তৃণমূল ঘনিষ্ঠ চিত্রশিল্পী শুভা প্রসন্নর এমনই একটি সংস্থা বিপুল টাকা দিয়ে কিনে নেন সুদীপ্ত সেন। গোয়েন্দাদের প্রশ্ন, কেন? তৃণমূল সাংসদ সৃঞ্জয় বসুর সংবাদপত্র প্রতিদিনের সঙ্গে চুক্তি অনুযায়ী প্রতি মাসে তাদের 60 লক্ষ টাকা করে দিতেন সুদীপ্ত সেন। গোয়েন্দাদের প্রশ্ন, শুধুমাত্র এডিটোরিয়াল সাহায্যের জন্য এত বিপুল অঙ্কের টাকা কেন দিতেন সারদা কর্ণধার? ইতিমধ্যেই সৃঞ্জয় বসুকে গ্রেফতার করেছে সিবিআই। ব্যবসায়ী শান্তনু ঘোষের গ্লোবাল অটোমোবাইল সংস্থা 50 কোটি টাকায় কিনেছিলেন সুদীপ্ত সেন। কেন এই রুগ্ন কারখানা কিনেছিলেন সুদীপ্ত সেন? প্রশ্ন সিবিআই এর। পশ্চিম মেদিনীপুর এবং বিষ্ণুপুরে প্রচুর পরিমাণে জমি কেনেন সারদা কর্ণধার। সিবিআই এর অনুমান, এই জমিগুলি কেনার সময় বিপুল অঙ্কের টাকা যায় প্রভাবশালীদের পকেটেও। ইডি সূত্রে খবর, 16 লক্ষ টাকার একটি লোকসানে চলা সংস্থা 15 কোটি টাকায় সুদীপ্ত সেনকে বিক্রি করেন তৃণমূলের রাজ্যসভার এক সাংসদ। এই লেনদেনও খতিয়ে দেখছে সিবিআই। গোয়েন্দাদের প্রশ্ন, কোনো সুস্থ স্বাভাবিক পরিস্থিতিতে কিভাবে এই চুক্তিগুলি সম্ভব? লোকসানে চলা একের পর এক সংস্থা কেন বাজার দরের থেকে বেশি দামে কিনেছিলেন সুদীপ্ত সেন? তবে কি চাপ দিয়ে তাকে এই সংস্থাগুলি কিনতে বাধ্য করা হয়েছিল? সিবিআই এর অনুমান, এই চুক্তিগুলি সম্পর্কে ধোঁয়াশা কাটলেই মিলবে সারদা কাণ্ডে বৃহত্তর ষড়যন্ত্রের হদিশ। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ। রিজু, ম্যাজিকটা অনুমান করা খুব বেশি তার জন্য বুদ্ধি খাটানোর প্রয়োজন নেই। তার কারণ যে অন্য কোথাও অন্য কোনো লাভের ডিল আছে, অথবা একদম প্লেন অ্যান্ড সিম্পল যাকে ভাষায় বলে যে ব্ল্যাকমেলিং, যে এইটা করো তার জন্য তোমার এই মাসুলটা দিতে হবে। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। ইউ সি, মানে একটা জিনিস, আমরা যারা আইনের ছাত্র, যখনই কোনো কোম্পানি বাই আউট হয় আমরা কি ভ্যালু করি? নমিনাল ভ্যালু অফ দ্য শেয়ারস। রাইট। একটা কোম্পানি যখন বিক্রি করছে, শ্যামাবাবুর ক্ষেত্রে যেটা হয়েছে, কিংবা দেবকৃপার ক্ষেত্রে যেটা হয়েছে, কিংবা প্রতিদিনের ক্ষেত্রে যেটা হয়েছে, কিসের ভিত্তিতে এই টাকাটা দেওয়া হলো? দেবকৃপার তো 14 জন শেয়ার হোল্ডারের অস্তিত্বই নেই। আরওসিতে এগুলোকে ঘোস্ট কোম্পানি বলা হয়। একদম, মানে একদিনের জন্য আরওসিতে রেজিস্ট্রেশন অফিসে তাদের প্রথম আলাপ হয়েছে এবং বাকিদের ততই। অ্যাবসলিউটলি। আমি অ্যাট লিস্ট শ্যামাবাবুর কারখানাটা সম্বন্ধে বলতে পারি, মানে বেসিক কনসেপ্ট অফ কোম্পানি জুরিসপ্রুডেন্স বলে যে নমিনাল ভ্যালু অফ শেয়ারস আর দুই রকম ভাবে বিক্রি করতে পারে। অ্যাজ আ গোয়িং কনসার্ন বিক্রি হতে পারে, আর অ্যাজ ইজ ওয়্যার ইজ বেসিসে বিক্রি হতে পারে। মানে আমার অ্যাসেট লাইবিলিটিস আমি সব নিয়ে নিলাম। যে কোনো রুগ্ন শিল্প যখন রিহ্যাবিলিটেশন করে তখন সেই স্কিমের আন্ডারে চলে আসে। এটা
স্কিম হিসেবে অ্যাবসলিউটলি এটা থেকেই বোঝা যায় যে কতটা এক্সটার্নাল প্রেসার থাকলে পরে একটা কোম্পানি যেটা বছরে 15 লক্ষ 16 লক্ষ টাকা লস করছে তার নমিনাল ভ্যালু শেয়ারের প্রায় 400 গুণ টাকা জমা করে কি 300 গুণ টাকা দিয়ে সেটাকে কিনে নেওয়া হলো। কিনে নিয়ে এবার মজাটা হচ্ছে একটা রুগ্ন সংস্থাকে বেশি টাকা দিয়ে কিনে কি সেটাকে লাভজনক করা যায় না, তোমাকে আপনাকে প্রোডাকশন ওরিয়েন্টেড জায়গায় নিয়ে গিয়ে এখান থেকে লাভটা কখন আমার উদ্বৃত্ত প্রোডাকশন সেটা থেকে যেটা আমি বিক্রি করছি তার থেকে উদ্বৃত্ত যেটা বেরোচ্ছে সেটা আমার প্রফিট, সেটা আমার প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে আমি দেখাবো এখানে কোথায় হচ্ছে। এটা আই থিঙ্ক ইটস আ $1 মিলিয়ন কোয়েশ্চেন সুমন, মানে এটার উপরে খুব ডিপলি ইনভেস্টিগেট করতে হবে এবং যার লাভ করার ইচ্ছে আছে সে এই স্বল্প স্প্যানে বছর দুয়েকের মধ্যে 22টা কোম্পানি কিনবে কেন? আমি বলছি যে পুরো ব্যবসাটাই তো চালানোর জন্য কেনা হয়। এখানে কিন্তু আরেকটা কথা আমি স্যার 1 মিনিট আপনাকে রিভাইভাল প্যাকেজও ছিল না, আর রিভাইভাল প্যাকেজ থাকলেও বোঝা যায় যে রিভাইভাল প্যাকেজটা কে করবে অসুবিধা, রিভাইভাল প্যাকেজটা করবে আইদার কোর্ট না হলে বিআইএফআর, যদি সিক কোম্পানি হয় বিআইএফআর করবে না হলে কোর্ট করবে। এবার রিভাইভাল প্যাকেজটার জন্য আপনাকে একটা স্কিম দিতে হবে, সেই স্কিমটার উপরে হিয়ারিং করতে হবে। এবার একটা কোম্পানি টেক ওভার করবে শুধু কোম্পানির অ্যাসেট এন্ড লায়াবিলিটি নয়, ওয়ার্কম্যান, স্ট্যাটুটরি ডিউজ, এগুলো সব আপনাকে ইউ হ্যাভ টু টেক অল দিস থিংস ইনটু কনসিডারেশন। এবার সেটা সারদার ডিলটা কি বলে অ্যাবসলিউটলি মানে ব্যাপারটা কি জানো তো, ব্যাপারটা হচ্ছে বাঁ হাতের টাকাটাকে তুলে ডান হাতে নিলাম, বাঁ পকেট থেকে ডান পকেটে নিলাম, আমি একটা টাকাটাকে রাউট করে দিলাম। আগেকার মানে বিদেশি হলিউড সিনেমাতে আমরা যেমন দেখি বিভিন্ন ক্রস হোল্ডিংস তৈরি করে টাকাটাকে রাউট করে জাম্প করাচ্ছে বিভিন্ন অ্যাকাউন্টে, ফলে ট্রেস পাওয়া যাচ্ছে না টাকাটা। এবং তার সঙ্গে যারা প্রভাবশালী তাদের হাতে রাখলাম, তাদের খুশি করলাম, হয় তাদের কোম্পানি কিনলাম, নয় হয়তো তাদের সুপারিশে কোম্পানি কিনলাম। আমি বিজনের কাছে যাব। বিজন, ভাবমূর্তির প্রশ্ন, রাজনীতি তো ইমেজে অনেকটা বিশেষ চলে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তার সততার প্রতীক হিসেবে সবসময় প্রজেক্টেড, সেখানে এটা ভালো হতো না বিজু জনতা দল যে প্রভাবশালী, তিনি মন্ত্রী হতে পারেন, প্রাক্তন সাংসদ হতে পারেন, বর্তমান সাংসদ হতে পারেন, যার নাম উঠছে, যাকে সিবিআই জেরার জন্য যা ডাকছে, ন্যূনতম প্রমাণ অভিযোগ, তাকে বলা হচ্ছে হয় দল থেকে বহিষ্কার করা হচ্ছে, নয় বলা হচ্ছে পদ থেকে সরে দাঁড়াতে। ইভেন আসামে কংগ্রেস গভর্নমেন্ট একদম। তো এটা ভালো হতো না যে তৃণমূল কংগ্রেসের এতগুলো নাম ধরিয়ে গেছে এবং প্রত্যেকের সঙ্গে কিন্তু চুক্তি, ডিল। কারোর হাওলা কেসে জয়েন্টের ডায়েরিতে আদবানির নাম শোনা গেল, আদবানি একদম আমি ক্লিন চিট করেছিল, অজিত পালের নাম ছিল সেই লিস্টে। জিজ্ঞাসাবাদ করা মানে দোষী কিনা এটা ভাবতে হবে, তাদের বলা। আমি পারসেপশন বলছি, কিন্তু আমিও সেই জায়গায় যাচ্ছি, সেই পারসেপশন থেকে দেখা গেল যে কাউকে এখনোই দোষী সাব্যস্ত করার কোনো মানে আসেনি, জায়গাও নেই বোধহয় বলে মনে করছি। অনেকের জিজ্ঞাসাবাদ না করেই এই যে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াকে নামের তালিকা যেটা আপনারা দেখালেন, সেখান থেকে কিছু মনে হচ্ছে অনেকে জিজ্ঞাসাবাদও হয়নি, ধারণা, আমি জানি না, না ঠিকই তো হয়নি অনেকে জিজ্ঞাসাবাদের তো বিষয় নয়। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াকে সতর্ক করা হয়েছে, যে কোনো তদন্তের ক্ষেত্রে এটা হয় যে এরা অপরাধী বা এদের দেখামাত্র গ্রেফতার, তা কিন্তু বিষয়টা নয়, যে এদের মুভমেন্টটা হঠাৎ যদি আপনি জার্মানিতে চলে যান, যেটা একজনের ক্ষেত্রে, এই অভিযুক্তদের একজনের ক্ষেত্রে একটা সম্ভাবনা থেকে যাচ্ছিল, যে সেইটার দিকে নজর রাখতে। সিম্পল তদন্ত হয়। এটা কি মানে একটা রাজনৈতিক অভিসন্ধি কিনা, এটা একটা প্রশ্ন। দুই, কংগ্রেস, আচ্ছা রাজনৈতিক অভিসন্ধি হলে তাতে অ্যাকশন হবে, এটা তো অ্যাবসলিউটলি বলেনি। কংগ্রেস সিবিআই কে ব্যবহার করত খাঁচার পাখির মতো করে, এখন বিজেপি বর্তমানে ইডি, এসএফআইও এই সিবিআই কে তাদের শাখা সংগঠন হিসাবে ব্যবহার করার চেষ্টা করছে। আসলে দেখুন, মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে ডাকা হয়েছে। আমি এখানে একটু ইন্টারাপ্ট করি, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সিটকে ব্যবহার করেছিলেন সারদাকে চাপা দিতে, তো মানে আপনি কংগ্রেস বললেন, বিজেপি বললেন, কংগ্রেস বলছে খাঁচার পাখি হিসেবে সুপ্রিম কোর্ট বলেছিল এটা। আমার কথা অ্যাডমিটেড, আমি তো বিষয়টা হলো বিজেপি যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে সারদা তদন্তটা চাপা দিতে, যাতে প্রভাবশালীদের টিকিটিও না নড়ে, সেই ব্যবস্থা করতে না। তাহলে দেখতেন কেন বলছি এটা, বলার পিছনে কারণটা হলো ইডি, এসএফআইও, সেবি, এদের যে ভূমিকা, এতদিন ধরে কোম্পানিগুলো চলছে, এই যে চিটফান্ড গুলো এতদিন ধরে কিন্তু সিবিআই এর তদন্ত সেদিকে এগোচ্ছে না।
সিবিআই এর এই এইটা তো বুঝতে হবে। কোটি দিয়েছে, হ্যাঁ 100 বার দিয়েছে, কিন্তু এদের দিকে আলোচনাটা নেব, সিবিআই তদন্তটা নেব না। আমি সবটাই নিচ্ছি, ভালো করে বুঝুন যে সেবির যারা এটা চলছিল, আপনি বলুন তো এই যে চিট ফান্ডগুলো চলছিল তাদের তো প্রতি বছর তাদেরকে গিয়ে নিতে হতো। হ্যাঁ, তো সেটা নেওয়ার সময় সেবির খুব দোষ, সেবি চলতে কেন দিল? আর আমার শেষ করতে দিন। সেটা হচ্ছে সেবির খুব দোষ, আমি মানছি আপনার কথা যে সেবি কেন চলতে দিল চিটফান্ড গুলো, আর মন্ত্রীর কোনো দোষ নেই যে মন্ত্রী পাশে দাঁড়িয়ে সার্টিফিকেট দিচ্ছেন। কোনো কাউকে দোষ নেই এই কথা আমি বলছি না, আমি বলবো আপনার সঙ্গে নয়, সাধারণ মানুষ যেটা চাইছে, সাধারণ মানুষ চায় যারা দোষী তাদের শাস্তি হোক। আমি নিজেও চাইছি যারা সারদা থেকে টাকা নিয়েছে তাদের প্রত্যেকের শাস্তি চাইছি, কিন্তু পাশাপাশি এটা তো বলবেন যে এই সেবি, এসএফআই ও ইডি এরা কি কেন্দ্রীয় সংস্থা বলে এদের কি ছাড় দেওয়ার একটা পরিকল্পনা হচ্ছে? এদের বিরুদ্ধেও তো তদন্ত চলছে, তদন্তটা সেই দিকে তেমন ভাবে যাচ্ছে না, ফোকাসড হচ্ছে। তাহলে শাস্তি হতো একটু। আমি একটু যদি বলি না, আমি তখন বলতাম নিরপেক্ষ হচ্ছে, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন। আপনাকে আরেকটা কথা বলি, এসএফআইও শুধু নয়, এসএফআইও, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এদের আরওসি, এদের প্রত্যেকের বিশেষ আধিকারিকদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে। আপনার খেয়াল থাকবে তদন্ত হতে গেলে তারা এই যে এতদিন ধরে কোম্পানিটা চলছে, এই কোম্পানিতে নিশ্চিত কিছু টাকা নিয়েছিল বলে, ঘুষ নিয়েছিল বলে সেই খবর দিচ্ছিল কাজ। আপনারা দেখেছেন, তাদের গ্রেপ্তার করতে হবে, তো তাদেরও জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন আছে তো। না, এখনো তো মদন মিত্র গ্রেপ্তার। আমি বলছি কি সুমন, আপনি মদন মিত্রের কথা বলছেন, আপনি ত্রিপুরার কথাটা একটু বলুন। ত্রিপুরাতেও সারদার কাণ্ড চলেছিল, ত্রিপুরাতে কই তদন্ত ঠিকঠাক হচ্ছে না, সেখানকার সারদা না কোন খবরে আপনারা দেখান যে ত্রিপুরায় কি হচ্ছে? আরে সেটা একটু বলুন, ত্রিপুরার কতটা এগিয়েছে? অবশ্যই এগিয়েছে, এই রকম না, বিষয়টা এরকম নাকি ডেকে এনে প্রধানমন্ত্রীকে ডেকে এনে মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল মানে টেবিলের তলায় যে আর মোটামুটি ওদিকে যাবে না, নাকি অরুণ জেটলি, মমতা, অরুণ জেটলি, রাজনাথ সিং আন্ডারস্ট্যান্ডিংটা হলো না, তার কারণ এটা বললে কিন্তু ওটা ত্রিপুরাতে Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। ত্রিপুরাতে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকটা মানে এতদিন পরে করার কারণটা কি আসলে সারদায় যে ত্রিপুরা মানে অভিযোগ? আপনি আমায় একবার বলুন, ঠিক পশ্চিমবঙ্গে যেমন সিবিআই তদন্তভার নেয়ার আগেই একাধিক নেতা মন্ত্রী সব দলেরই নাম উঠে এসছে, আপনি এই স্টুডিওতে এই ঘণ্টাখানেকের অনুষ্ঠানে আপনি আমার ত্রিপুরার একজন মন্ত্রীর নাম বলুন যিনি সারদা কাণ্ডে অভিযুক্ত। না, আমি মেনে নেব না। আবার কথা শুনুন, অভিযুক্ত প্রশ্ন এটা নয়, হবে না সুমন, একবার বলছে সারদা ত্রিপুরা তদন্তটা হোক, এরকম নয়। প্রতারিত যারা হয়েছে সেই প্রতারিত মানুষদেরও ব্যবস্থা করুক, সেগুলো করে যারা প্রতারিত তাদের টাকা ফেরতেরও ব্যবস্থা পাশাপাশি এই চেষ্টাটাও চলুক। ফাইন, আর বিব্রত করবো না। আমার শেষ প্রশ্ন, আমি ধরে নিচ্ছি যে খাঁচার তোতা পাখি কেন, মানে খাঁচার বাঘ, সিংহ, চিড়িয়াখানা, যা খুশি বলুন, খুব খারাপ কাজ করছে সিবিআই, একেবারে জঘন্য কাজ করছে। হ্যাঁ, মানে বিজেপির শাখা সংগঠন, মোদির বাড়ি থেকে অফিস চলে, আমি সব মেনে নিলাম। আমার একটা ছোট্ট প্রশ্ন, যে সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় কেন সুপ্রিম কোর্টে গিয়ে বলছেন না, এবং সুপ্রিম কোর্ট যেখানে তার মাননীয় বিচারপতি তার ভার্ডিক্টে মনিটরিং এর রাস্তা খোলা রেখেছেন, এই কথাগুলো মঞ্চে কেন বলছেন তৃণমূল নেতারা? দয়া করে কেন সুপ্রিম কোর্টে তারা যাবে, তারা নিশ্চিত যাবে, সময় হলে তাদের যদি আমি বলি কথাটা খুব পরিষ্কার। কথাটা হচ্ছে যে কতগুলো বিবৃতি, কয়েকটা বিবৃতি একটু মনে করলেই আমরা দেখবো পরপর কেমন যেন মিলে যাচ্ছে, অথচ এই বিবৃতিগুলো বহু আগে দেয়া হয়েছে, যার সঙ্গে সিবিআই এর এখনকার বিমানবন্দর কর্তৃপক্ষকে লেখা চিঠির বহু আগে। যেমন সকলের মনে পড়বে সুদীপ্ত সেন সিবিআইকে একটি তালিকা দিয়েছিলেন, কারা কারা তার থেকে টাকা নিয়েছে, কারা কারা যুক্ত। কারেক্ট। আমরা অনেকে ভুলে গিয়েছি সিবিআই তালিকায়, সুদীপ্তর তালিকায় কাদের নাম ছিল। তারপরে
কুণাল একটা প্রায় 100 পাতার চিঠি লিখলো, তার মধ্যে অনেক নাম দেয়া। কুণাল কাদের নাম দিয়েছে পাবলিকলি সেসবগুলো আসেনি, আন্দাজ করা গিয়েছিল। কিন্তু এখন সিবিআই এর চিঠিতে, বিমানবন্দর কর্তৃপক্ষকে লেখা চিঠিতে ব্যাপারটা কিন্তু পরিষ্কার। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by High-Tech Smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by High-Tech Smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। কুণাল কাদের নাম দিয়েছে পাবলিকলি সেসবগুলো আসেনি, আন্দাজ করা গিয়েছিল। কিন্তু এখন সিবিআই এর চিঠিতে, বিমানবন্দর কর্তৃপক্ষকে লেখা চিঠিতে ব্যাপারটা কিন্তু পরিষ্কার। সুদীপ্ত সেন যাদের নাম বলেছিলেন সেই নামগুলো, কুণাল যাদের নাম বলেছিলেন সেই নামগুলো, এবং সিবিআই তদন্ত যেভাবে করেছে, যা যা পেয়েছে তার ভিত্তিতে, এটা তো ঘটনা ঘটেছে দেশে, পৃথিবীতে সব জায়গায় ঘটে। অভিযুক্তরা সবসময় বিদেশে পালিয়ে শেল্টার নেওয়ার চেষ্টা করে। আর্থিক দুর্নীতিতে যারা যুক্ত তারা তো পালায়, সন্ত্রাসবাদে যারা যুক্ত তারা পালায়। সুতরাং অভিযুক্তদের ধরার ক্ষেত্রে এটা সিবিআইয়ের একটা হুঁশিয়ারি, যে সিবিআই এটা দিয়েছেন। কিন্তু যেটা বারবার এটা বললে চলে না কখনো, যে কোন একটা ঘটনায় আছে রিজু অপরাধী। আরে রিজু অপরাধী বললে কি অশোক ঘোষের অপরাধটা কমে যায়? চোর তুমি ডাকাত না, যেমন এইটা বলা মানে কি, ধরুন ত্রিপুরাতে এই ঘটেছে, এইটা বলা মানে কিন্তু পরোক্ষে স্বীকার করে নেওয়া। আচ্ছা, পশ্চিমবঙ্গে যা যা ঘটেছে সেটা নিয়ে যখন তদন্ত হচ্ছে, আসলে পশ্চিমবঙ্গে বাংলাতে যা হচ্ছে সেটার বিরুদ্ধেও বলা হয়েছে যে যারা দোষী তাদেরও শাস্তি চাইছি, এটা বলিনি, এটা নয়। আমি শেষ থেকে যেটা বলতে চাইছি, আমি শুধু আপনাকে বলে দিই যে যখন সুপ্রিম কোর্টে রাজ্য সরকার, বিজেপি বলে 11 কোটি, আমি ফিগার জানি না, কিন্তু কোটি কোটি টাকা খরচ করে সিবিআই তদন্ত আটকানোর চেষ্টা করেছে, তখন হলফনামা দিয়ে ত্রিপুরা সরকার, উড়িষ্যা সরকার জানিয়ে দিয়েছিল সিবিআই তদন্ত আপত্তি নেই, শুধু নয় তারা চাই। আমি বলছি কি এখানে যেটা কথাটা খুব পরিষ্কার, এই সত্যটা কেন আমরা অস্বীকার করব? রাজনৈতিক মদত ছাড়া, আচ্ছা তখন কিন্তু কংগ্রেস সরকারের সিবিআই, মানে বিজনের কথায় তোটা বাকি। আমি বলছি যে রাজনৈতিক মদত ছাড়া এই ধরনের পঞ্জি স্কিমের বাড়বাড়ন্ত হয় না। 2011 পর্যন্ত তাই হয়েছে, তাহলেও তাহলেও বিজন সঞ্চয় স্বীকার করছেন, কিনা বিজন শোনো, আমি স্পষ্ট কথা বলি, সেটা হচ্ছে যে এই যে সারদার বাড়বাড়ন্ত 2011 পর থেকে, সারদার 2010-11-তে 500 কোটি আর 500 আর আজকে 50,000 কোটি, হিসাবটা 50,000। আপনি তথ্য ভুল করছেন। কিন্তু আমি বলছি রাজনৈতিক মদতটা কিসের বিনিময়? ফাইন, এটা এর তথ্যের কথা যখন হলো অশোক দা, মানে আমার একটু বলতেই হবে, সেটা হচ্ছে 2009 22 মে মমতা রেলমন্ত্রী হলেন, 2009-10 সারদার হচ্ছে যখন ওই IRCTC চুক্তি হলো, তখন তখন সারদার হচ্ছে 9-10 84 কোটি, 10-11-তে সেটা লাফিয়ে হলো 447 কোটি। গুড। রাজ্যে যখন ক্ষমতায় 2011-তে মমতা এলেন, তখন 2011-12-তে সেটা 447 কোটি থেকে আমি বলছি 1 লাফে 850 কোটি। 10-11-তে এটা হচ্ছে 447। তাহলে বললেন রাজনৈতিক নেতাদের সেই সময় কাদের ছিল? বাম কথাটা তা নয়, যদি এইটা হয় বিজন ননসেন্স টক করো না। আরে এটা আপনি তো নিজেই বললেন রাজনৈতিক দলের নেতাদের মদত ছিল। আরে বাবা, এখন ওটা যেই বাবা আমি তা বেরিয়ে চলে যাচ্ছে, আমি তা বলিনি। তৃণমূলের সময় তৃণমূল নেতাদের, আমি তা বলিনি। তখন কি তৃণমূল করেছে সেটা বলুন না। আমি তা বলিনি। আরে যদি তদন্ত আমি তা বলিনি, আরে আমি তা বলিনি। আমি বলছি রাজনৈতিক ডিফেন্ড করবে, আমি বলছি রাজনৈতিক মদত ছাড়া এইটা হয় না। সারদা এবং এই রাজনৈতিক এই যে 2011-র পর থেকে দেখা যাচ্ছে যে তোমার জিওমেট্রিক প্রোগ্রেশনকে হারিয়ে, জিপি গ্রোথকে হারিয়ে যাচ্ছে। হারাতে হারাতে এরা কোথায় পৌঁছলো, কত হাজার কোটিতে পৌঁছলো, সেইটা রাজনৈতিক মদত ছাড়া হয় না। এবং রাজনৈতিক মদতটা কিসের বিনিময়? কিসের বিনিময়? তার মধ্যে একটা হচ্ছে, একটা বাড়িতে কলকাতা কর্পোরেশনের বেহালায় একটা বাড়িতে 40টা ট্রেড লাইসেন্স। কিসের বিনিময়? কিসের বিনিময়ে? 12টা উঠে যাওয়া কোম্পানির শেয়ার ডায়মন্ড হারবার রোডের বাড়িতে একদিনেই বোধহয় দেয়া হয়েছিল 80টারও বেশি ট্রেড লাইসেন্স। কি করে আসে? কার বিনিময়ে?
কাদের কর্পোরেশন কারা না, আর আমি যে ফিগারগুলো দিলাম এগুলো কিন্তু এসএফআই এর ফিগার, একদম অফিশিয়াল। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের যে মন্ত্রীকে সিবিআই ডেকেছেন, মন্ত্রী মদনের ছেলেও একটি আর্থিক সংস্থার সঙ্গে যুক্ত, সেটা নিয়েও সেটা মন্ত্রী সম্পূর্ণ অস্বীকার করেছেন যে এরকম কোনো ঘটনা নেই। আমার তদন্ত করছে, মন্ত্রীর ভাষণটা আমার দেয়া কর্তব্য। আমি বলছি ঠিক আছে, মন্ত্রীর ভাষণ ঠিক আছে, কিন্তু আমি তথ্য দিচ্ছি যে সেই আর্থিক সংস্থা সম্পর্কে এসএফআই তদন্ত করছে। আমি যেটা বলতে চাইছি, বিপজ্জনক যেটা, শাসক দল যারা এই পরিমাণ ভোট পেয়েছেন, জনতার সমর্থন পেয়েছে, তারা সকলে চুরি, দুর্নীতি, সারদা এভাবে যুক্ত। একেবারে ওতপ্রোতভাবে সারদার সঙ্গে যুক্ত ছিল এই সরকারের ক্ষেত্রে, কি সেগুলো রাখবো আপনাদের সামনে। সারদা কেলেঙ্কারির তদন্তে নেমে সিবিআই এর নজরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সংবাদপত্র ফতোয়া। 2012 সালে অভিনব এক নির্দেশিকা জারি করে রাজ্য গ্রন্থাগার এবং জনশিক্ষা দপ্তর নির্দিষ্ট করে দেয় সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত গ্রন্থাগারগুলিতে কি কি সংবাদপত্র রাখা হবে। তাৎপর্যপূর্ণভাবে এই তালিকায় নাম ছিল সারদা গোষ্ঠীর সংবাদপত্র, সকালবেলা এবং আজাদ হিন্দের। এছাড়াও রাজ্য সরকারের সংবাদপত্র নির্দেশিকায় নাম ছিল কলমেরও, যে কলম পত্রিকা শাসক দলের রাজ্যসভার সাংসদের থেকে কিনেছিলেন সুদীপ্ত সেন। পরে সারদা গোষ্ঠীর এই কলম সংবাদপত্রের নতুন করে প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের এই সংবাদপত্র নির্দেশিকার কপি জোগাড় করেছে সিবিআই। গোয়েন্দাদের প্রশ্ন, সারদার সংবাদপত্রগুলির প্রতি রাজ্য সরকার এত সদয় কেন হয়েছিল? বহুল প্রচারিত কিংবা জনপ্রিয় না হওয়া সত্ত্বেও কেন সাধারণ মানুষের সামনে সারদার সংবাদপত্রগুলিকে এভাবে তুলে ধরার উদ্যোগ নিয়েছিল সরকার? তবে কি বিনিময়ে সারদার কাছ থেকে কোনো বিশেষ সুবিধা মিলত? সূত্রের খবর, ইতিমধ্যে এ বিষয়ে জেরা করা হয়েছে তৃণমূলের সাসপেন্ডেড সাংসদ তথা সারদা মিডিয়া গোষ্ঠীর সিইও কুণাল ঘোষকে। সরকারের সংবাদপত্র নির্দেশিকার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা ছবির বিক্রিও সিবিআই এর নজরে রয়েছে বলে গোয়েন্দা সূত্রে খবর। ইতিমধ্যেই তৃণমূলের সাংসদ কুণাল ঘোষ সহ একাধিক ব্যক্তি দাবি করেছেন মুখ্যমন্ত্রীর আঁকা ছবি 1,80,00,000 টাকায় কিনেছেন সুদীপ্ত সেন। মুখ্যমন্ত্রীর আঁকা ছবি এত দাম দিয়ে কেনার কারণ কি শুধুই শিল্পপ্রেম, নাকি নেপথ্যে ছিল কোনো চাপ? সিবিআই তাও খতিয়ে দেখছে বলে সূত্রের খবর। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা। রিজু, উড়িষ্যার অ্যাডভোকেট জেনারেলকে তিনি এই বিষয়ে নরম মনোভাব নিয়েছেন বলে সরিয়ে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি মানে মজার ব্যাপারটা দেখো, আজকে বিজন যে দলের হয়ে গলা ফাটাচ্ছে, তাদের কৌঁসুলিরা সুপ্রিম কোর্টে গিয়ে জাস্টিস টি.এস. ঠাকুরের এজলাসে ফাটিয়ে দিয়েছিল, গগন ফাটিয়ে দিয়েছিল, বলেছিল যে প্রয়োজন নেই, প্রয়োজন নেই, প্রয়োজন নেই, প্রয়োজন নেই। তখন আমাদের সরকার কিন্তু লেমডাক গভর্নমেন্ট, কারণ ইলেকশনের ঘাড়ের উপরে ইলেকশন, 2 দফা ইলেকশন হয়ে গেছে, তৃতীয় দফার ইলেকশনের আগে সুপ্রিম কোর্ট ডিসিশন দিল যে এটা সিবিআই ইনভেস্টিগেশন হবে প্রতিম সিংহ রায়ের পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনে। আমি একদিন অ্যাপিয়ার করেছিলাম সুপ্রিম কোর্টে, মানে গোপাল সুব্রমণিয়ামকে ব্রিফ করেছে, মানে তোলপাড় করে দিচ্ছে, বলছে কিছুতে হতে পারে না, এটা হবে না, করা যাবে না, এটসেট্রা। এবং যদি তাই হয়, যদি সত্যি মনে হয় রাজ্য সরকারের মানে পশ্চিমবঙ্গের সরকারের যে সিবিআই এর কোনো প্রয়োজনীয়তা আছে এবং ডিসপ্যাশনেটলি ইন্ডিপেন্ডেন্টলি ইনভেস্টিগেশন হবে, তাহলে ওখানে অপোজ করার দরকার নেই। মানে উড়িষ্যার অ্যাডভোকেট জেনারেল খালি বলেছিল যে অ্যাফিডেভিটে 2টো প্যারাগ্রাফ আমি চেঞ্জ করতে চাই, নবীন পটনায়ক তাকে সরিয়ে দিল, বললো না তুমি করতে পারো না, ইউ আর প্রোটেক্টিং সামওয়ান এলসেস ইন্টারেস্ট, ইট ইজ অ্যান ইন্টারেস্ট। এই ইন্টারেস্টটা হচ্ছে রাজ্যের সেই সমস্ত দরিদ্র হতদরিদ্র মানুষের ইন্টারেস্ট। আজকে যদি সত্যি মাটি মানুষের কথা বলে থাকে, আমি ইন্ডিপেন্ডেন্টলি বলছি, অ্যাক্রস পার্টি লাইন আমি এই কথাটা বলছি, তাহলে তাদের কি উচিত ছিল না যে মাটি এবং মানুষের দোহাই দিয়ে তারা পরিবর্তনে, আমরা তো মানে বড় বড় হিস্সাদার, তার আমাদের জন্য তারা ক্ষমতায় এসেছিল, আমাদের সঙ্গে নিয়ে এসেছিল, আমরা লজ্জিত সেই জন্য। আমি তোমাদের চ্যানেলে আমি ক্ষমা চাইছি যে আমরা ক্ষমতায় নিয়ে এসেছিলাম তাদের। তুমি নিশ্চিত যে আবার ভোটের মুখে কংগ্রেস এবং তৃণমূল কোনো সম্ভাবনা নেই, কোনো সম্ভাবনা নেই। যদি হয় তাহলে আমি এই চ্যানেলে এসে ক্ষমা চেয়ে যাবো বাংলার মানুষ। সারদার কথা নিয়ে এত কিছু ক্ষমা চাইছেন, আপনি তাহলে একটু বলুন কমনওয়েলথ গেমস এর জন্য যে আপনাদের দল কি করেছিল, সুরেশ কালমাটি জেল খাটছে, কংগ্রেসের দুর্নীতির আঘাত থেকে পাতাল রাজা এবং কানিমোজি। রাজনৈতিক বিতর্ক চলবে, কিন্তু তার আগে এই অনুষ্ঠানের শেষ অংশে এসে আমরা দেখে নেব আমার এই পর্বের বক্তারা কে বললেন এক ঝলকে।
আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের নজর থাকবে সিবিআই তদন্তের ওপর, এবং যেটা বলে শুরু করেছিলাম যে দস্যু রত্নাকরের উপার্জন সবাই উপভোগ করেছেন, কিন্তু তার ঘনিষ্ঠরা কেউ পাপের ভাগী হতে চাননি। আর এখানে এই কলিকালে সুদীপ্ত সেনের প্রতারিত করা চোখের জলে ভেজা টাকা যেসব প্রভাবশালীরা ভোগ করলেন, তাদের কি শেষ পর্যন্ত শাস্তির আওতায় আনা যাবে, সেদিকে আমাদের নজর থাকবে। আপনারা ভালো থাকুন, শুভরাত্রি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে কাল রাত 8টায়। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, পাওয়ার্ড বাই হাইটেক স্মার্টফোনস, শুধুমাত্র এবিপি আনন্দে। নিবেদন করছে নেচার পিওর রিফাইন্ড রাইস ব্র্যান্ড অয়েল, আপনার হার্টের সত্যিকারের বন্ধু। পাওয়ার্ড বাই হাইটেক স্মার্টফোনস, বি অ্যামেজিংলি স্মার্ট। সহযোগী নিবেদক বিবেকানন্দ হসপিটাল দুর্গাপুর, আ সুপার স্পেশালিটি হসপিটাল উইথ ট্রমা কেয়ার অ্যান্ড হার্ট ইনস্টিটিউট, প্রিয় গোপাল বিশু, এমজি রোড, বড় বাজার, ট্রায়াঙ্গুলার পার্ক, ডিপিএস নর্থ কলকাতা। অ্যাডমিশনস ওপেনিং ফর প্রি নার্সারি টু ক্লাস 8 এবং দ্য সোমিস, ইউ ক্যান, আই ক্যান, উই অল ক্যান।